আজকে দর্শন পরিবারে যে ক্লাস আজকে হচ্ছে সেই ক্লাসে বিশেষ একটি প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমি এটা মনে করছি যে আপকামিং যে কোনো ধরনের এক্সামের জন্য আজকের এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। সেই কোয়েশ্চেন পেপারে টোটাল ফিলোসফির ওপরে মোট 100টা প্রশ্ন রয়েছে। বেসিক্যালি আজকের এই যে প্রশ্ন সেটা জেট এক্সামের প্রশ্ন, জেট এক্সামের প্রশ্ন, অর্থাৎ ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্টের একটি প্রশ্ন। আমি আগামী 2 মিনিট তোমাদের ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট নিয়ে 2 মিনিট কথা বলবো। কথা বলার পর সেই প্রশ্নপত্রটা নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নপত্র যে সরাসরিভাবে আমি আমি ইয়ে থেকে পেয়েছি তা কিন্তু নয়, মানে ঝাড়খণ্ডের যে পাবলিক সার্ভিস কমিশনের সাইট থেকে পেয়েছি তা নয়। এই কোশ্চেন পেপারটি আমার কাছে একজন স্টুডেন্ট শেয়ার করে এবং সেই প্রশ্নপত্র নিয়ে হয়তোবা হতে পারে সেই প্রশ্নপত্রটি যেহেতু দাগ দেওয়া আছে অন্য কোনো স্টুডেন্টের হতে পারে বা কোনো ইনস্টিটিউটের হতে পারে, কিন্তু আমরা সেগুলোকে আনফলো করে শুধুমাত্র সেই প্রশ্নটা দেখে আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের সমাধানগুলো নিজেরা করার চেষ্টা করবো রাদার। তো প্রথমেই যেটা আমি আজকের ক্লাসে বলি যে তোমরা সকলে কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গের বাইরের যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে, যেমন বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হচ্ছে, বাঙালি স্টুডেন্টস যারা আছে বা পশ্চিমবঙ্গের স্টুডেন্টস যারা আছে তারা এই এক্সামটা দেয়। এবং তার সাথে সাথে ঝাড়খণ্ডের স্টেট লেভেলের একটি এক্সাম হচ্ছে তোমার ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, যাকে শর্টে কিন্তু বলা হয় জেইটি এক্সাম। যে এক্সাম কিন্তু তোমার কন্ডাক্ট করছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা, যেমন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যেমন পিএসসির এক্সাম কন্ডাক্ট করা হয়, তেমনি জেট এক্সাম ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্টের যে এক্সাম সেটা কন্ডাক্ট করছে কিন্তু তোমার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন। এবং এই পরীক্ষাটা কেন তারা অর্গানাইজ করছে? ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফর দ্য পোস্ট অফ লেকচারার, অর হচ্ছে তোমার পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে। মানে ঝাড়খণ্ডের মধ্যে যে স্টেট ইউনিভার্সিটিগুলো রয়েছে, ঝাড়খণ্ড স্টেটের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটিতে তুমি যদি পিএইচডি অ্যাডমিশন নিতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট এক্সামটা তোমাকে কিন্তু দিতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে যার দ্বারা তুমি ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্টে তুমি বসতে পারো, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি। হ্যাঁ, মাস্টার ডিগ্রি তোমার থাকতে হবে ইউজিসি রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে। তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে আর ইকুইভ্যালেন্ট যদি কোনো কোর্স তোমার করা থাকে, ডিগ্রি যদি তোমার থাকে, তাহলেই কিন্তু তুমি এই জেইটি এক্সামে তুমি বসতে পারবে। এবং সেই ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে মনে হয় তোমার অ্যাটলিস্ট 50% নাম্বার তোমার সেখানে থাকতে হবে। যারা যারা হচ্ছে আর হচ্ছে আমি তোমাকে বলছি, আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাটলিস্ট 55% এগ্রিগেট মার্কস যদি তোমার থাকে তবেই তুমি কিন্তু জেইটি এক্সামে বসতে পারবে। হ্যাঁ, আর কোনো স্টুডেন্ট যারা মাস্টার ডিগ্রিতে এমএতে ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছে তারাও কিন্তু এই জেইটি এক্সামে তারা কিন্তু সেখানে বসতে পারবে। এবং এখানে খুব উল্লেখযোগ্য বিষয় যে এজ লিমিট, এই এক্সামটা দেওয়ার ক্ষেত্রে আপার কোনো এজ লিমিট নেই। অর্থাৎ কেউ যদি মনে করছো যে পশ্চিমবঙ্গের বাইরে যে ঝাড়খণ্ড থেকে তুমি পিএইচডি করবে কোনো ইউনিভার্সিটি থেকে, স্টেট লেভেলের কোনো ইউনিভার্সিটি থেকে, তবেও কিন্তু তোমাকে এই এক্সামটা অ্যাপিয়ার করতে হবে। স্টুডেন্টসের সেখানে কোনো আপার এজ লিমিট নেই, শুধুমাত্র দেখে নিতে হবে অ্যাটলিস্ট 21 ইয়ার্স ওল্ড যেন সে হয়, 21 বছর মিনিমাম তার বয়স হতে হবে, তবে সে কিন্তু এই জেইটি এক্সামে বসতে পারবে। সাধারণত এই এক্সামটা কিন্তু অফলাইনে কন্ডাক্ট করা হয়। এই এক্সাম অফলাইনে কন্ডাক্ট করা হয়। এখানে বেসিক্যালি দুটো পেপার থাকে, একটা হচ্ছে জেনারেল পেপার থাকে, সেখানে তোমার টিচিং রিসার্চ অ্যাপটিটিউড সম্পর্কে থাকে পেপার 1, এবং পেপার 2 কিন্তু পুরোপুরি তোমার সাবজেক্ট ওরিয়েন্টেডই সেটা কিন্তু থাকে। তো আমি একটুখানি তোমাদের আলোচনা করে নিলাম যে জেইটি এক্সাম, যারা মনে করছো সবসময় তো এখানকার ওপর নির্ভর করে থাকলে হবে না, তার বাইরেও তো বিভিন্ন ধরনের এক্সাম হচ্ছে, সেই এক্সামগুলোতে তোমরা বসতে পারো। সেই ক্ষেত্রে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয় বাঙালি স্টুডেন্টসরা যেরকম বসে তেমনি ভাবে জেইটি এক্সামেও কিন্তু তারা অ্যাপিয়ার করতে পারে, তারা কিন্তু বসতে পারে।
তো আজকের ক্লাসে আমরা তোমরা তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও জেইটি এক্সামের জন্য, তারা কিন্তু ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা জেইটি এক্সামের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এই এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের একটুখানি বলে দিলাম। আজকের আজকের যে বিশেষ ক্লাস, আমি মনে করছি আগামী SLST 3 এর জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল হবে, এবং নেট সেটের যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো চলো আজকের ক্লাসের যে আলোচনা, সেই আলোচনা শুরু করা যাক। আমি কোয়েশ্চেন পেপার, আমি আবারও বলছি, এই কোয়েশ্চেন পেপারটা যে আমি বিএড নেসেসারি না, না, এটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নয়, এটা তো বেসিক্যালি কলেজ সার্ভিস কমিশন, মানে কলেজের এন্ট্রি লেভেলের পরীক্ষা, সেখানে বিএড ম্যান্ডেটারি কিন্তু কোনোভাবেই নয়, ঠিক আছে? মাস্টার ডিগ্রিতে তোমার যদি 55% জেনারেল ক্যান্ডিডেট নাম্বার থাকে, SC ST যদি 50% মার্কস থাকে, তবেই তুমি এই এক্সামে অ্যাপিয়ার করতে পারবে। আজকের এই ক্লাসটা স্পেসিফিক্যালি হচ্ছে সকলের জন্য, কিন্তু স্পেসিফিক্যালি এই ক্লাসটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের গ্রুপে যারা রয়েছে, যেখানে বিভিন্ন কোয়েশ্চেন পেপার বিপিএসসি নিয়েও আমাদের আলোচনা হয়েছে, নেট সেটের কোয়েশ্চেন পেপার নিয়েও সেখানে আলোচনা হয়েছে, সেইখানেই এই ক্লাসটা কিন্তু ইনক্লুডেড থাকবে সেই স্টুডেন্টসদের জন্য। কিন্তু ক্লাসটা সকলের জন্য কিন্তু লাইভ ক্লাসটা খোলা থাকছে। তো সুতরাং যারা মনে করছো যে কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলোও খুব ইম্পর্টেন্ট হবে, তারা দর্শন পরিবারের অ্যাপে গিয়ে তোমরা দেখতে পাবে, ওখানে অলরেডি প্রচুর ক্লাসেস নেওয়া হয়ে গেছে, আরো অনেক ক্লাস সেখানে বাকি আছে, মিনিমাম 80 to 90 ক্লাসেস সেখানে হবে, বাট কোর্স ফিজ আছে 1999 টাকা। সেখানে কিন্তু ইনস্টলমেন্টেও সেই অপশনটা অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা সেটা দেখতে পারো, তোমাদের যদি সুবিধা হয়। সেখানে কিন্তু বিভিন্ন জায়গার প্রশ্নপত্রগুলো আলাদা আলাদাভাবে সেখানে আলোচনা হয়েছে, ইনক্লুডিং নেট সেট, SLST, PSC এবং তার সাথে BPSC, এবং আজকে কিন্তু ঝাড়খণ্ডের এই এক্সামের কোশ্চেনটাও কিন্তু সেখানে আপলোড হবে। এই কোশ্চেনে টোটাল 100টা প্রশ্ন আছে, এই কোশ্চেনে টোটাল 100টা প্রশ্ন আছে, বাট একদিনে এই 100টা প্রশ্ন আলোচনা করা সম্ভব নয়, ভাগ করে আমরা আলোচনা করব। আজকে 50টা প্রশ্ন, এবং পরের দিন কিন্তু 50টা প্রশ্ন আলোচনা করব। আবারও বলছি, এই কোশ্চেন পেপারটা কোনো ইনস্টিটিউটের হতে পারে, বাট সেটা আমাদের কাছে ম্যাটার করে না, ম্যাটার করে আমরা নিজেরা উত্তর করতে পারছি কিনা এবং তার জাস্টিফিকেশন যুক্তিগুলো আমরা প্রপারলি দিতে পারছি কিনা, সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি প্রশ্নপত্র অলরেডি তোমাদের সামনে ওপেন করেছি, তোমরা আমাকে বলো যে এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, কোশ্চেন পেপারটা তোমরা আসছে কিনা, তোমরা একটু আমাকে বলো। পিডিএফটা আমার, আমি এই কোশ্চেন পেপারটা একটু আগেই দেখছিলাম নিজে। আচ্ছা, কোশ্চেন পেপারটা সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? একটু বলো মুখে। না ম্যাম, দেখা যাচ্ছে না। যা, কোশ্চেন পেপারটা কেন দেখা যাচ্ছে না আবার? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তাহলে দেখি, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও। তাহলে কোশ্চেন পেপারটা না দেখা যাওয়ার তো কোনো মানে নেই, দাঁড়াও। কোশ্চেন পেপার এখনো তোমরা দেখতে পাচ্ছ না? একটু আমাকে জানাও। না ম্যাম। না ম্যাম। না ম্যাম, কি বাবা, কেন কোশ্চেন পেপারটা দেখা যাচ্ছে না? না করলে তো আমরা করতে পারবো না ক্লাসটা। হ্যাঁ বলো, কি ডাউনলোডস এর দেখাচ্ছে? মধ্যে ডাউনলোডস এর মধ্যে শুধু ওই ইয়েটা দেখাচ্ছে, মানে শুধু ইয়ে পিডিএফ ডকুমেন্টসটার নামটা শুধু দেখাচ্ছে, ওপেনটা দেখাচ্ছে না। একবার রাইট ক্লিক করে ওপেন উইথ করে দেখুন না। এখন দেখাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো 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 আজকের ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে? পেপার 2, পেপার 1 তো আমি বললাম জেনারেল পেপার, আর এটা পেপার 2 নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমি জানি যে যারা আমার কাছে ক্লাস করছে তাদের কাছে প্রত্যেকটা প্রশ্ন হ্যাঁ সহজ হবে, তারা উত্তর করতে পারবে উইথ জাস্টিফিকেশন। আর আমি বলছি যে এই প্রশ্নের স্ট্যান্ডার্ডটা সুন্দর, যেটা যে কোনো পরীক্ষায় তোমাদের কাজে লাগতে পারে বলে আমার মনে হয়। প্রথম প্রশ্ন, জেইটি এক্সামের প্রথম প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ প্রাভাকর থিওরি অফ এরর? হ্যাঁ, প্রাভাকরদের ভ্রম সম্পর্কিত মতবাদকে কি বলা হয়? অন্যথা খ্যাতিবাদ, বিপরীত খ্যাতিবাদ, অখ্যাতিবাদ, অনির্বচনীয় খ্যাতিবাদ। বলো। খ্যাতি। অখ্যাতিবাদ।
হ্যাঁ, আমরা অখ্যাতিবাদ। আমরা সকলেই জানি, হ্যাঁ, প্রাভাকরদের ভ্রম সম্পর্কিত যে মত, সেই মতকে অখ্যাতিবাদ বলা হয়। ন্যায় বৈশেষিকদের খ্যাতি সম্পর্কে মতকে অন্যথা খ্যাতি বলা হয়। ভাট্টদের বলা হয় বিপরীত খ্যাতিবাদ। আর আমরা জানি যে অনির্বচনীয় খ্যাতিবাদ কাদেরটা বলা হয় বলো? শঙ্করাচার্যের। শঙ্করাচার্যের, এক্স্যাক্টলি, ভেরি গুড। শঙ্করাচার্যের হচ্ছে তোমার অনির্বচনীয় খ্যাতিবাদ। তাহলে 51 নাম্বারের যেটা তোমার কারেক্ট আনসার হচ্ছে সেটা কিন্তু অখ্যাতিবাদ হচ্ছে। ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড আনসার। 52 নাম্বারের প্রশ্ন, হুইচ ফিলোসফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ রামানুজ? রামানুজের দর্শনের সঙ্গে কোন ফিলোসফি জড়িত? দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত। রামানুজের মতবাদকে অদ্বৈতবাদকে কি বলা হয় বলো, এবিসিডি? বিশিষ্ট দ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈত। কে কে দ্বৈতাদ্বৈত বললো একটা যেন এখনই মনে হলে শুনলাম? রামানুজের মতকে, রামানুজের ফিলোসফিকে বলা হয় বিশিষ্টাদ্বৈত। রামানুজও কিন্তু অদ্বৈতবাদে বিশ্বাসী, কিন্তু তার অদ্বৈতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। বিশিষ্ট অদ্বৈত মানে ব্রহ্মের দুটো অংশ, একটা হচ্ছে চিৎ অংশ এবং অচিত অংশ, এই জন্য ব্রহ্ম হচ্ছে বিশিষ্ট, কোয়ালিফাইড মনিজম। হ্যাঁ, এটা কিন্তু তোমার রামানুজের মতবাদের বৈশিষ্ট্য। রামানুজ কিন্তু তার মতবাদে নির্গুণ ব্রহ্মের কনসেপ্ট মানেন না, নির্গুণ ব্রহ্মের কনসেপ্ট মানেন শঙ্করাচার্য। রামানুজাচার্যের মতবাদকে কিন্তু তোমার বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। 52 নাম্বারের সি হচ্ছে কারেক্ট আনসার, বিশিষ্টাদ্বৈতবাদ। 53 নাম্বার, অ্যাকর্ডিং টু পারমেনাইডিস, পারমেনাইডিসের দর্শন অনুযায়ী, যারা আমার কাছে নেটসেটের ক্লাস করেছো তারা অবশ্যই পারমেনাইডিসের কনসেপ্ট খুব ভালো করে তোমরা সকলে জানো। অ্যাকর্ডিং টু পারমেনাইডিস, হোয়াট ইজ দ্য নেচার অফ রিয়ালিটি? পারমেনাইডিসের দর্শন অনুযায়ী রিয়ালিটির নেচার কি? ওয়ান অ্যান্ড আনচেঞ্জিং, প্লুরাল অ্যান্ড চেঞ্জিং, মেটেরিয়াল, অ্যাটমস অ্যান্ড সেন্সারি ফ্লাস্ক। কি বলবে বলো পারমেনাইডিসের দর্শন অনুযায়ী রিয়ালিটির নেচার? One and unchanging. একদম একদম। ম্যাম অপশন এ। পারমেনাইডিসের, হ্যাঁ বলো বলো। পারমেনাইডিসের দর্শন অনুযায়ী রিয়ালিটির যে নেচার, তিনি রিয়ালিটিকে তিনি ওয়ান অ্যান্ড আনচেঞ্জিং বলেছেন। পারমেনাইডিস কিন্তু দু ধরনের জগৎ স্বীকার করেন। এই জগৎটা হচ্ছে তোমার যেটা, সেটা ফেনোমেনাল ওয়ার্ল্ড, কিন্তু যেটা রিয়ালিটির জগৎ সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড আনচেঞ্জিং। 53 নাম্বারের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। অ্যাকর্ডিং টু পারমেনাইডিস, দ্য নেচার অফ রিয়ালিটি ইজ ওয়ান অ্যান্ড আনচেঞ্জিং। সৎ বস্তুর জগৎ যাকে বলা হয় সেটা এক এবং নিত্য হয়, সেটা অপরিবর্তনশীল হয়, সেটা পারমেনাইডিসের দর্শনে আমরা দেখতে পাই। 53 নাম্বারের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। পারমেনাইডিস থেকে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে। আমি জানি যে 54 নাম্বারের উত্তরটা তোমরা সকলে পারবে, তোমরা করতে করতে যারা অন্তত কোশ্চেন পেপারে ক্লাস করছো তাদের মুখস্থ হয়ে গেছে পুরো বিষয়টা। উইথ হুইচ সোফিস্ট ফিলোসফার ইজ দ্য ডক্ট্রিন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস অ্যাসোসিয়েটেড? জর্জিয়াস, সক্রেটিস, প্রোটাগোরাস অ্যান্ড প্লেটো। কার মতবাদের সঙ্গে ম্যান ইজ দ্য মেজার অফ অল প্রোটাগোরাস। থিংস? প্রোটাগোরাস। এক্স্যাক্টলি, প্রোটাগোরাস হবে। হ্যাঁ, প্রোটাগোরাস ইজ দ্য কারেক্ট আনসার। অনেকে কিন্তু যারা ধরো রেগুলারলি ক্লাস করেনি বা নতুন জয়েন করেছে, হ্যাঁ, কারোর কাছে কিন্তু ভুল আনসারও আসছে। হ্যাঁ, এটার উত্তর কিন্তু কোনোভাবেই সক্রেটিস নয়, এটার উত্তর কিন্তু তোমার প্রোটাগোরাস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দুজন সোফিস্টের কথা জানি, একজন হলেন প্রোটাগোরাস আর একজন হলেন জর্জিয়াস। জর্জিয়াস যেখানে নিহিলিজমের সমর্থক, প্রোটাগোরাসের বক্তব্য হচ্ছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানুষই হচ্ছে সমস্ত কিছুর পরিচায়ক। 55 নাম্বারের সি, প্রোটাগোরাস ইজ দ্য কারেক্ট আনসার। 55 নাম্বারটা যারা আমার কাছে সক্রেটিস পড়েছো, আমি এটা লাইন ধরে পড়িয়েছি এবং আমার এটা মনে হচ্ছে যে অনেকেই আমার কাছে বাংলা বইয়ের নাম জানতে চাইছো, মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য বাংলা বই। হ্যাঁ, আমি কিন্তু আবারও বলবো যে ওয়াইমেসি ফলো করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু আবারও বলছি। সেটা ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্টের কথাও আমি বলছি, যে যারা নেট সেটের জন্য ভালো করে পড়ছো বা আমার কাছে স্পেসিফিক্যালি এসএলএসটির জন্য পড়ছো, তাদের এই ধরনের পরীক্ষা ক্র্যাক করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। 55 নম্বরের প্রশ্নটা দেখো, সক্রেটিস মেথড অফ ইলিসিটিং নলেজ থ্রু কোয়েশ্চেনিং ইজ কল্ড ডায়ালেকটিক মেটেরিয়ালিজম, হ্যাঁ, মাইটিক মেথড, ডিডাকটিভ সিলোজিজম, জিওমেট্রিক্যাল মেথড। বলো তো, উত্তর বলো দেখি, এটার কারেক্ট আনসার কি? এবং যে কারেক্ট আনসার বলবে সে জাস্টিফিকেশনও বলবে। ম্যাম হ্যাঁ? রাইট
মাইটিক মেথড হবে বি, কারণ সক্রেটিস বলেছিলেন যে মায়ের গর্ভে মানে যেরকম একটা হ্যাঁ কনসেপ্ট আছে এরকম হ্যাঁ মানে এটার উত্তর একদম এক্স্যাক্টলি ঠিক বলেছো। 55 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা জেনে রাখবে। সক্রেটিসের যে মেথড, নলেজের ক্ষেত্রে যে কোয়েশ্চেনিং যে মেথড, তাকে বলা হয় মাইটিক মেথড। তার কারণ হচ্ছে তিনি এটা বলেছিলেন যে, আমার যত সম্ভব মনে পড়ছে পড়ানোর ক্ষেত্রে, এটা আমি স্পষ্টভাবে এই জায়গাটা উচ্চারণ করেছিলাম, যে সক্রেটিস বলেছেন মায়ের গর্ভে থাকাকালীনই, হ্যাঁ, বাচ্চার মধ্যে এই ধরনের একটা প্রবণতা থাকে জ্ঞান সংগ্রহ করার, জ্ঞান আহরণ করার, মায়ের পেট থেকেই সেটা কিন্তু হয়। সেখানে আমি ধাত্রী কথাটা আমি ব্যবহার করেছিলাম যা মনে পড়ছে। এটা কিন্তু হবে সক্রেটিসের মেথড অফ ইলিসিটিং নলেজ থ্রু কোয়েশ্চেনিং ইজ কল্ড মায়োটিক মেথড। এটা কিন্তু এইটা উত্তর হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা আরেকবার করে দেখে রাখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ ভালো রকম এটা কিন্তু একটা প্রশ্ন দিয়েছে। এটা কিন্তু ম্যাম পার্টিকুলারলি প্লেটো বললে শুধু ডায়ালেকটিক মেথড বলতাম। হ্যাঁ, ডায়ালেকটিক মেথডও তুমি বলতে পারে, কিন্তু এটা এই 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 প্রসেসটাকে টোটালি তোমার মায়োটিক মেথডই বলা হয়। অভিজিৎ কিছু বলছিলে? হ্যাঁ ম্যাম, ওই মিড ওয়াইফারি মেথডের জায়গাটাতে এক্স্যাক্টলি এই বিষয় নিয়ে আলোচনা করা এক্স্যাক্টলি হচ্ছে। হ্যাঁ 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 মিড ওয়াইফারি মেথড, ওখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল যে মিড ওয়াইফারি মেথড, এটাকেই বলা হয়েছে মায়োটিক মেথড, যেটা সক্রেটিসের মেথড অফ ড্রয়িং আউট নলেজ, আইডিয়াস, ট্রুথ ফ্রম আ পার্সন থ্রু আ সিরিজ অফ লজিক্যাল কোয়েশ্চেনিং। হ্যাঁ, লজিক্যাল কোয়েশ্চেনিং করতে 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 যখন আমরা কোনো নলেজ বা জ্ঞান লাভ করি, সেই পদ্ধতিটাকেই কিন্তু মায়োটিক মেথড বা মিড ওয়াইফারি মেথড সেটা কিন্তু বলা হয়। এটা সক্রেটিসের দর্শনের কিন্তু এটা স্পেসিফিক্যালি বৈশিষ্ট্য, এই মেথডটা। 55 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার, মায়োটিক মেথড অর মিড ম্যাম ওয়াইফারি মেথড, সক্রেটিস মেথড। হ্যাঁ বলো। বলছি বি অপশন না থাকলে এ অপশন বলতাম, এটা না, কি এরকম কোনোদিন নাকি? বলতে পারতে না। না, এই অপশন এখানে কোনোদিন হবে না। এই মেথডটা আমি আবারও বিপাশা তো না, বিপাশা আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিপাশা, এটা তুমি সক্রেটিসের ক্লাসটা দেখো, সেকেন্ড ক্লাসে এই মেথডটা এখানে স্পষ্টভাবে আলোচনা করা আছে। এটাই হবে উত্তর, মায়োটিক মেথডই আচ্ছা হবে আচ্ছা। এটার উত্তর। মিড ওয়াইফারি হবে, সেটা আমি আলোচনা করেছি কেন হবে। আমি আবারও এই প্রসঙ্গে তোমাদের বলে দিচ্ছি, এই মায়োটিক মেথড বা মিড ওয়াইফারি মেথড হচ্ছে সক্রেটিস মেথড অফ ড্রয়িং আউট নলেজ, মানে অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করার জন্য বা ট্রুথটাকে, প্রকৃত ট্রুথটাকে জানার জন্য একজন পার্সন সিরিজ অফ লজিক্যাল কোয়েশ্চেনের মাধ্যমে, হ্যাঁ, যখন কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়, তাকেই কিন্তু মিড ওয়াইফারি মেথড বা ইন্টালেকচুয়াল মিড ওয়াইফারি মেথড বলা হয় বা মায়োটিক মেথড বলা হয়। এটা সক্রেটিসেরই মেথড। 55 নম্বরে বি ইজ দ্য কারেক্ট আনসার। 56 নম্বর তোমরা পারবে। Which one of the following is not included in Aristotle's doctrine of four causes? অ্যারিস্টোটলের 4টে কারণের মধ্যে কোনটা ইনক্লুডেড নয় বলেছে? মেটেরিয়াল কজ, ফর্মাল কজ, এফিশিয়েন্ট কজ অ্যান্ড ইলিউসারি কজ। বলে ফেলো। ইলিউসারি একদম, কজ। আমরা জানি যে অ্যারিস্টোটলের 4 কারণের মধ্যে ইলিউসারি কজ বলে কিন্তু কোনো কজ নেই, ফাইনাল কজ বলে কিন্তু কজ আছে, যেখানে এটা ইনক্লুডেড নয়। 56 নম্বরে ডি ইজ দ্য কারেক্ট অপশন। 57 নম্বর, ফর কান্ট, ইমানুয়েল কান্টের দর্শন অনুযায়ী ক্যাটেগরিজ বিলং টু দ্য ফ্যাকাল্টি অফ, ক্যাটেগরিজ শব্দটা কার ফ্যাকাল্টি? ঠিক আছে, ইমানুয়েল কান্টের দর্শন অনুযায়ী সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, ইমাজিনেশন অ্যান্ড উইল, এই 4টে অপশন আছে। বলছে ক্যাটেগরিজটা কার ফ্যাকাল্টির মধ্যে পড়ে ইমানুয়েল কান্টের দর্শন অনুযায়ী? একদম আন্ডারস্ট্যান্ডিং। একদম একদম। হ্যাঁ, ক্যাটেগরিজ মানে হচ্ছে প্রকার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এরই প্রকার হিসাবে সেটা আলোচনা করা হয়। আন্ডারস্ট্যান্ডিং কথাটার মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির যে 12টা প্রকারের কথা বলা হয়েছে ইমানুয়েল কান্টের দর্শনে, সেটাই এখানে বলা হয়েছে যে ফর কান্ট সেন্সিবিলিটির দুটো ফর্ম আর আন্ডারস্ট্যান্ডিং এর হচ্ছে ক্যাটেগরি বা প্রকার। সো ক্যাটেগরিজ বিলংস টু দ্য ফ্যাকাল্টি অফ সেন্সিবিলিটি নয়, আন্ডারস্ট্যান্ডিং এর প্রকার। আর সেন্সিবিলিটির হচ্ছে দুটো ফর্ম, দেশ আর কাল, স্পেস অ্যান্ড টাইম, এটা হচ্ছে সেন্সিবিলিটির দুটো ফর্ম। আর আন্ডারস্ট্যান্ডিং এর প্রকার হচ্ছে কিন্তু বা ক্যাটেগরিজ হচ্ছে তোমার 12টা। সুন্দর প্রশ্ন করেছে, আমার প্রশ্নটা স্ট্যান্ডার্ডটা ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। 57 নম্বরের বি, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কারেক্ট আনসার। 58 নম্বর, উইথ হোয়াট ডাজ স্পিনোজা আইডেন্টিফাইড গড? স্পিনোজার দর্শনে গড কার সঙ্গে বা ঈশ্বর কার সাথে আইডেন্টিফাইড হয়, কার সাথে সমমান হিসাবে ঘোষণা করা হয়? ক্রিয়েশন, নেচার, মাইন্ড অ্যান্ড মোশন। 4টে, কি বলবে বলো?
নেচার হবে, নেচার, দ্রব্য কারণ ঈশ্বর কারণ প্রকৃতি। হ্যাঁ, একদম একদম। কারণ আমরা সকলে জানি যে দ্রব্য ইকুয়ালস টু প্রকৃতি ইজ ইকুয়াল টু ঈশ্বর। ঈশ্বরকে এখানে নেচার বা প্রকৃতির সঙ্গেই কিন্তু সমার্থক বলে মনে করা হয়। এই জন্য স্পিনোজার যে তত্ত্ব তাকে কিন্তু প্যানথিজম কিন্তু বলা হয়, সর্বেশ্বরবাদ। সবকিছুর মধ্যে ঈশ্বর, নেচার ইকুয়ালস টু গড, সাবস্টেন্স ইজ ইকুয়াল টু নেচার ইজ ইকুয়াল টু গড, এটাই হচ্ছে স্পিনোজার দর্শনের থিওরি। সুতরাং 58 নম্বরের কারেক্ট আনসার হবে হচ্ছে বি, নেচার। 59, হেগেল এক্সপ্লেন্স, হেগেলের দর্শন থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, হেগেল এক্সপ্লেন্স রিয়ালিটি থ্রু দ্য লজিক্যাল মুভমেন্ট অফ পারসেপশন, ইন্ডাকশন, ডায়ালেকটিক অ্যান্ড ইন্টুইশন। বলো, হেগেল এক্সপ্লেন্স রিয়ালিটি, হেগেল রিয়ালিটিকে এক্সপ্লেন করছে থ্রু দ্য লজিক্যাল মুভমেন্ট অফ পারসেপশন, ইন্ডাকশন, ডায়ালেকটিক অ্যান্ড ইন্টুইশন। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? একদম 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 দান্দিক পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ, তো হেগেলের যে পদ্ধতি বা যে তিনি ব্যবহার করেছিলেন রিয়ালিটিকে এক্সপ্লেন করার জন্য, সেটাকে কিন্তু ডায়ালেকটিক মেথডই সেখানে বলা হয়। 59-এর সি, ডায়ালেকটিক মেথড হচ্ছে তোমার আনসার, কারেক্ট আনসার। 59-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে বলো 60 নাম্বার, ফর হিউম, ডেভিড হিউমের দর্শন অনুযায়ী অল আইডিয়াজ আর আলটিমেটলি ডিরাইভড ফ্রম রিজন, সাবস্টেন্স, ইমপ্রেশনস অ্যান্ড ইন্টুইশন। আমাদের সমস্ত কিছু ডিরাইভ হয় কোথা থেকে, মানে আমাদের জ্ঞানের সূত্রপাতটা হয় কোথা থেকে? রিজন থেকে, সাবস্টেন্স থেকে, ইমপ্রেশন থেকে, ইন্টুইশন থেকে। হিউমের দর্শন ইমপ্রেশন, মুদ্রণ। হ্যাঁ, মুদ্রণ থেকে এটা আমাদের হয়। তো 60 নম্বরের ইমপ্রেশন সি, মুদ্রণ ইজ দ্য কারেক্ট আনসার। মুদ্রণ থেকেই আমাদের সকল জ্ঞানের উৎপত্তি হয় অ্যাকর্ডিং টু ডেভিড হিউম। আমরা জানি ডেভিড হিউমের দর্শনে তিনি দুটো স্বীকার করেছেন, একটা হচ্ছে মুদ্রণ এবং আর একটা হচ্ছে ধারণা। ঠিক আছে, মুদ্রণ থেকে ধারণা উৎপন্ন হয়, কিন্তু মুদ্রণ হচ্ছে প্রাইমারি এলিমেন্ট। তো 60-এর সি মুদ্রণ বা ইমপ্রেশন ইজ দ্য কারেক্ট আনসার। 61, ভ্যালিডিটি বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং। ভ্যালিডিটি শব্দটা আমরা কার ক্ষেত্রে প্রয়োগ করি? প্রপোজিশনস, আর্গুমেন্ট, বোথ প্রপোজিশনস এন্ড আর্গুমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট। আমরা কার ক্ষেত্রে ভ্যালিডিটি শব্দটা আমরা প্রয়োগ করি? এটা লজিক থেকে তোমাদের এই প্রশ্নটা কিন্তু দিয়েছে। বলো, আর্গুমেন্ট থেকে। প্রপোজিশনের ক্ষেত্রে তো সত্য মিথ্যা ব্যবহার করি। প্রপোজিশনের ক্ষেত্রে আমরা, প্রপোজিশনের ধর্মই হচ্ছে বা বচনের ধর্মই হচ্ছে ট্রুথ অর ফলসিটি, এটাই হচ্ছে বচনের ধর্ম। আর আর্গুমেন্ট বা যুক্তির ধর্ম হচ্ছে কিন্তু যুক্তি আইদার বৈধ হয়, অবৈধ হয়। বৈধতা এবং অবৈধতা এই দুটো শব্দ কিন্তু কখনোই একটি বচনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, যুক্তির ক্ষেত্রেই প্রয়োগ করতে হয়। তো ভ্যালিডিটি, ইনভ্যালিডিটি বিলংস টু দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্টের ক্ষেত্রেই এটা কিন্তু বিলং করে। তো 61 নাম্বারের যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে বি, আর্গুমেন্ট, এটাই হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার, 61 নাম্বার যেটা। তারপর হচ্ছে তোমার 62 নাম্বার। 62-তে কি বলেছে? 62-তে বলেছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস এক্সপ্রেসেস আ প্রপোজিশন। হ্যাঁ, বলছে 4টে সেন্টেন্স দেওয়া আছে, কোনটা প্রপোজিশনের ফর্ম? ভালো করে বুঝবে, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে তুমি এই কোশ্চেনের উত্তর করতে পারবে, কিন্তু বুঝে উত্তর করো। এখানে যে দাগ দেওয়া আছে তার উপর বেসিসে উত্তর করো না, ভুল থাকতে পারে এর মধ্যে। অন্য কোনো জায়গায় না, নিজের কনসেপ্টের উপরে ভিত্তি করে উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস এক্সপ্রেসেস আ প্রপোজিশন। ঠিক আছে, কোনটা প্রপোজিশনের মাধ্যমে কোন সেন্টেন্সটা এক্সপ্রেস হচ্ছে? দ্য গ্রাস ইজ গ্রিন, হোয়াট ইজ ট্রুথ, ক্লোজ দ্য ডোর, প্লিজ হেল্প মি। এই 4টের মধ্যে কোনটা, কোন সেন্টেন্সটা হচ্ছে একটা প্রপোজিশন বা একটা বচন বলতে পারো? দ্য গ্রাস ইজ The গ্রিন। grass is green. কেন কেন কেন? এটা একটা ঘোষক বাক্য, এবং ঘোষক বাক্যকেই বচনে পরিণত করা যায়। এক্স্যাক্টলি, যে উত্তরটা রিম্পি দিল, ইট ইজ দ্য কারেক্ট আনসার। এটা একটা ঘোষক বাক্য, ঠিক আছে, এটা একটা ঘোষক বাক্য যাকে বচনে রূপান্তর করা যায়। বা আমরা ইংরাজিতে অনেক প্রকার সেন্টেন্সের কথা জানি, কিন্তু সমস্ত রকম সেন্টেন্সকেই যে বচনে কনভার্ট করা যায় তা নয়। যেমন হোয়াট ইজ ট্রুথ, মানে কোয়েশ্চেন মার্ক, হোয়াট ইজ ট্রুথ, ক্লোজ দ্য ডোর আদেশ সূচক বাক্য, প্লিজ হেল্প মি অনুরোধ সূচক বাক্য, এগুলো কিন্তু তোমার ঘোষক বাক্য নয়। একমাত্র ঘোষক বাক্যগুলোকেই কিন্তু বা বর্ণনা সূচক বাক্যগুলোকেই কিন্তু বচনে কনভার্ট করা যায়। সো দ্য গ্রাস ইজ গ্রিন, এটা একটা ঘোষক বাক্য, এটা
একটা বর্ণনা সূচক বাক্য। বর্ণনা সূচক বাক্য মানে হচ্ছে যেটা বাস্তব জগতের কোনো ঘটনাকে যেটা স্টেট করছে, হ্যাঁ, একেই কিন্তু বচনে কনভার্ট করা যায়। মানে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস এক্সপ্রেসেস দ্য প্রপোজিশন, এই চারটে মানে বাক্যের মধ্যে কোনটাকে তুমি বচনে কনভার্ট করতে পারো, এটাই কিন্তু তোমাকে এখানে বলেছে। এখানে কিন্তু উদ্দেশ্যপদ, বিধেয় পদ, তোমার কোয়ান্টিফায়ার, এগুলোর কথা কিন্তু বলেনি। এখানে বলেছে কোনটাকে তুমি বচনে কনভার্ট করতে পারো বলো, এই চারটে সেন্টেন্সের মধ্যে। তুমি বি সি ডি এই সেন্টেন্স গুলোকে তুমি বচনে কনভার্ট করতে পারবে না। সমস্ত বাক্যকে বচনে কনভার্ট করা যায় না। একমাত্র যেগুলো ঘোষক বাক্য হয়, যেগুলো দৈনন্দিন জীবনের কোনো ঘটনাকে বা বস্তুস্থিতিকে বর্ণনা করে, তাকেই কিন্তু বচনে কনভার্ট করা যায়। দ্য গ্রাস ইজ গ্রিন, হ্যাঁ, এটাকেই কিন্তু বচনে কনভার্ট করা যায়। খুবই ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন, এসএলএসটির প্রশ্ন। আমাদের এক্ষেত্রেও যদি এসএলএসটি 3 হবে খুব সামনে, প্রশ্ন এরকম হওয়া উচিত। ভালো প্রশ্ন। 62 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। দ্য গ্রাস ইজ গ্রিন ইজ দ্য কারেক্ট আনসার। 62 এ ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলো এখান থেকে লজিক থেকে প্রশ্ন, ঠিক আছে? এবার বলো, হুইচ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ডিস্ট্রিবিউটস বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্ম? কোন নিরপেক্ষ বচনে সাবজেক্ট এবং প্রেডিকেট বোথ টার্ম ডিস্ট্রিবিউটেড, এ ই আই অ্যান্ড ও? বলো। ই বচনে। নো এসএসপি। নো এসএসপি, ই বচনে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বোথ পদই হচ্ছে ব্যাপ্য। আমরা সকলেই জানি এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, ই বচনে বোথ পদ ব্যাপ্য, আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, আর ও বচনে বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য নয়। তো ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউশন অফ টার্মস, সেখানে বি ইজ দ্য কারেক্ট আনসার, যে ই ইজ দ্য ক্যাটেগরিক্যাল প্রপোজিশন হুইচ ডিস্ট্রিবিউটস বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্ম। 63 বি হচ্ছে কারেক্ট আনসার, নো এসএসপি। তারপরের প্রশ্ন 64 নাম্বার, ইন দ্য ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন, অর্থাৎ বচনের বিরোধিতা অনুযায়ী, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন প্রপোজিশনস এ অ্যান্ড ও? বলছে এ এবং ও বচনের মধ্যে বচনের বিরোধিতার কোন প্রকার সম্পর্ক বিদ্যমান? সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরিজ, কন্ট্রারিজ, সাবঅল্টারনেশন, সাবকন্ট্রারিজ। চারটে তোমার দেওয়া আছে, 4 প্রকার বিরোধিতা এ এবং ও প্রপোজিশনের মধ্যে কোন প্রকার বিরোধিতার সম্পর্ক বিদ্যমান? বলো। কন্ট্রাডিক্টরিজ, বিরুদ্ধ বিরোধিতা। আমরা জানি এ বচন এবং ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে, এবং ই এবং আই বচনের মধ্যেও কিন্তু বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে। অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক অনুযায়ী দুটো বচনের মধ্যে গুণগত এবং পরিমাণগত বোথ দিক থেকে সেখানে পার্থক্য থাকবে। তো বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটো বচনের মধ্যে গুণগত এবং পরিমাণগত দুটো দিক থেকেই পার্থক্য আছে। তো ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন অনুযায়ী এ এবং ই বচনের মধ্যে কন্ট্রাডিক্টরি রিলেশনশিপ বা বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক বর্তমান। 64 নাম্বারের এ হচ্ছে কারেক্ট অপশন। 65 নাম্বার, হোয়াট ইজ অ্যান ইনফারেন্স ড্রন ফ্রম মোর দ্যান ওয়ান প্রেমিস কল্ড? হ্যাঁ, আমি বাংলাগুলো বলে দিচ্ছি বটে, কিন্তু না বলে দিলে তোমাদের জন্য ভালো হতো, তাহলে নিজেরা বুঝে বুঝে আনসার করতে পারছো। ঠিক আছে, আজকের দিনটা বলেই দিই, অনেকগুলো বলে দিয়েছি। হোয়াট ইজ দ্য ইনফারেন্স? একের বেশি প্রপোজিশন থেকে সিদ্ধান্ত নিষ্কাশন করার যে পদ্ধতি, তাকে কি বলা হয়? যে অনুমান, তাকে কি বলা হয়? ইমিডিয়েট ইনফারেন্স, মিডিয়েট ইনফারেন্স, হাইপোথেটিক্যাল ইনফারেন্স অ্যান্ড অ্যানালজিক্যাল ইনফারেন্স। 4 প্রকার ইনফারেন্স বা অনুমানের কথা বলা হচ্ছে। বলো এখানে 65 নম্বরে কোনটা মিডিয়েট কারেক্ট আনসার? ইনফারেন্স। মাধ্যম মিডিয়েট ইনফারেন্স, কেন মিডিয়েট ইনফারেন্স বা মাধ্যম অনুমান? কারণ এখানে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, মাঝখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করে দ্বিতীয় আশ্রয় হ্যাঁ, বাক্যটা। দুটো আশ্রয় বাক্য বলবো না, একের অধিক, দুটো শব্দটা আচ্ছা পার্টিকুলারলি আচ্ছা, উল্লেখ করবো না, হ্যাঁ। একের অধিক আশ্রয় বাক্য থেকে এখানে তোমার সিদ্ধান্ত নিঃসৃত হয়। আমরা জানি যে একটা আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বলা হয় ইমিডিয়েট ইনফারেন্স, বা ইমিডিয়েট তাকে বলা হয় ইনফারেন্স। অবাধ্যম অনুমান। ঠিক আছে, যেখানে কোনো মিডিয়েটার কোনো স্টেটমেন্ট বা কোনো আশ্রয় বাক্য সেখানে থাকে না। কিন্তু মিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে একের অধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, মাঝখানে যে আশ্রয় বাক্যটা থাকে সেটা তোমার মিডিয়েটারের ভূমিকা বা মাধ্যমের ভূমিকা পালন করে, যার মাধ্যমে প্রধান আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হয় অপ্রধান আশ্রয় বাক্যের দ্বারা। তো এখানে যেটা কারেক্ট আনসার 65 নাম্বারের বি বা মিডিয়েট ইনফারেন্স, এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। 66 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিলোজিজম ই এ ই ইন ফার্স্ট ফিগার? আমরা জানি যে বচনে আমাদের যুক্তির ক্ষেত্রে 4টে ফিগার থাকে, 4টে সংস্থান থাকে। বলছে ই এ ই ফার্স্ট ফিগারে কোনটা? বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও।
সিলারেন্ট হবে ম্যাডাম। সিলারেন্ট। সিলারেন্ট। একদম এক্স্যাক্টলি, সিলারেন্ট ইজ দ্য কারেক্ট অপশন। এটার উত্তর সিলারেন্ট হবে, এ ই, সিলারেন্ট ইজ দ্য কারেক্ট অপশন। এ বারবারাও, এটা কিন্তু তোমার ফার্স্ট ফিগারেরই ফর্ম, সিলারেন্টও ফার্স্ট ফিগারের ফর্ম, ডেরিয়াইও ফার্স্ট ফিগারের ফর্ম, মানে আই ডেরিয়াই। ফেরিও কিন্তু তোমার ফার্স্ট ফিগারের ফর্ম, সেটা হচ্ছে EIO। ফেরিও চারটেই ফার্স্ট ফিগারের ফর্ম, বা এখান থেকে মুখস্থ করে নাও তোমরা। বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও চারটেই ফার্স্ট ফিগারের ফর্ম, যার মধ্যে এই ফর্মটা হচ্ছে তোমার সিলারেন্টের। অর্থাৎ 66 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার, সিলারেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, 66 বি। 67 নাম্বার, ইউজিং টু নেগেটিভ প্রেমিসেস। পড়িয়েছি এগুলো, সুন্দর করে পড়িয়েছি, ধরে ধরে পড়িয়েছি, শুধুমাত্র নেট সেটের স্টুডেন্টসদের নয়, SLS স্টুডেন্টসদের আমি ধরে ধরে পড়িয়েছি। বলো এটা, ইউজিং টু নেগেটিভ প্রেমিসেস ইন আ ক্যাটেগরিক্যাল সিলোজিজম লিডস টু হুইচ ফ্যালাসি? ফ্যালাসি অফ ইলিসিট মাইনর, ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিসেস, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। বলো কি হবে ফ্যালাসি 67 অফ নাম্বারটা? এক্সক্লুসিভ প্রেমিসেস, বি হবে। দুটো নঙর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। একদম, দুটো নঙর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। সেখানে যে প্রকার দোষ হয় সেই দোষকে বলা হয় ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিসেস। দুটো যদি তোমার দুটো নেগেটিভ প্রেমিসেস দেওয়া থাকে, সেখান থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় না। দুটো বিশেষ বচন থেকেও তো সিদ্ধান্ত নিঃসৃত হয় না, দুটো নেগেটিভ প্রেমিস থেকেও কিন্তু সিদ্ধান্ত নিঃসৃত হয় না নঙর্থক বচন থেকে। হ্যাঁ, যুক্তির নিয়ম অনুযায়ী, যে যুক্তির বৈধতার যে 9টা নিয়ম আছে সেই অনুযায়ী। 67 নম্বরের বি ইজ দ্য কারেক্ট অপশন, ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিসেস। 68 নাম্বার, হুইচ লজ অফ থট। কিছুদিন আগেই সিএসসির কোর্সে এই টপিকের উপরে আমরা আলোচনা করছিলাম, মানে প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছিল। হুইচ লজ অফ থট স্টেটস দ্যাট নো স্টেটমেন্ট ক্যান বি বোথ ট্রু অর ফলস। অর্থাৎ এই যে লজ অফ থট কথাটার মানে হচ্ছে চিন্তার সূত্রাবলী। কোন চিন্তার, 3টে চিন্তার সূত্রাবলী আছে, কোন চিন্তার সূত্রাবলীর ক্ষেত্রে এটা বলা হয় নো স্টেটমেন্ট ক্যান বি বোথ ট্রু অর ফলস? একটা স্টেটমেন্ট একই সঙ্গে সত্য এবং মিথ্যা হতে পারে না। প্রিন্সিপাল অফ এক্সক্লুডেড মিডল, প্রিন্সিপাল অফ আইডেন্টিটি, প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। বলো, একই সময়ে কোনো স্টেটমেন্ট সত্য এবং মিথ্যা দুই একসাথে হতে পারে না, এটা কোন নিয়মে বলা হয়? এটা কোন লজ অফ থটে বলা হয়? প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, এটাকে বলা হয়। এবং এই স্টেটমেন্টে এখানে এটা বলা হয়, এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, প্রশ্নের স্ট্যান্ডার্ডটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, যেখানে চিন্তার সূত্রাবলীতে এটা বলা হয় যে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশনের ক্ষেত্রে যে একই সময়ে কোনো স্টেটমেন্ট সত্য এবং মিথ্যা দুই একসাথে হতে পারে না। 68 নম্বরে সি বা প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন ইজ দ্য কারেক্ট অপশন। 68 নম্বরে সি ইজ দ্য কারেক্ট অপশন। 69, ঠিক আছে, অসুবিধা হবে না। যারা কন্টিনিউয়াসলি প্রশ্ন উত্তরের ক্লাস করছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংকের এই কোশ্চেনটা তাদের কাছে পুরোপুরিভাবে কমন, তার কারণ প্রত্যেকটা নেটের প্রশ্নপত্রে এই কোশ্চেনটা প্রায়ই রয়েছে। সেটা হচ্ছে ইন অরবিন্দোস ফিলোসফি হোয়াট কানেক্টস ম্যাটার অ্যান্ড স্পিরিট ডিউরিং ইভলিউশন। তোমরা জানো যে ইভলিউশন অ্যান্ড ইনভলিউশন ইজ আ থিওরি রিলেটেড টু শ্রী অরবিন্দ, অরবিন্দর ফিলোসফির সঙ্গে এটা যুক্ত। বলছে যে ম্যাটার এবং স্পিরিটের যে ইভলিউশন হচ্ছে, সে কোনটা কানেক্ট হচ্ছে? মায়া, সুপার মাইন্ড, ইগো অ্যান্ড ইন্টালেক্ট। সুপার মাইন্ড। হ্যাঁ, মাইন্ড অ্যান্ড সুপার মাইন্ডের মনে রাখবে, যারা জানো না তাদের ক্ষেত্রেও এটা মনে রাখবে যে শ্রী অরবিন্দর বিখ্যাত গ্রন্থ ইন্টিগ্রাল যোগাতে তিনি সুপার মাইন্ডের তত্ত্বের কথা বলেছেন, যেখানে ম্যাটারের সঙ্গে, হ্যাঁ, যেটা স্পিরিটের যে কানেকশন, সেটা সুপার মাইন্ডের মাধ্যম দিয়েই সেটা কিন্তু হয়। মাইন্ড থেকে সুপার মাইন্ডে আমরা পৌঁছই, সুপার মাইন্ড ইজ দ্য কানেকশন, যার মাধ্যমে কিন্তু ম্যাটারের সঙ্গে স্পিরিটের কানেকশনটা আমরা করতে পারি সুপার মাইন্ডের মাধ্যম দিয়ে। 69-এর বি, সুপার মাইন্ড ইজ দ্য কারেক্ট অপশন। 70 নাম্বার, রবীন্দ্রনাথের দর্শনের উপরে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। হোয়াট এডুকেশনাল আইডিয়াল ডাজ রবীন্দ্রনাথ টেগোর অ্যাডভোকেট? রবীন্দ্রনাথ টেগোরের যে দর্শনে তুমি কোন ধরনের শিক্ষা দর্শন তোমরা পাও বা শিক্ষার আদর্শ তোমরা পাও? মরাল ইনস্ট্রাকশনস থ্রু স্ক্রিপচারাল অথরিটি, ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশন, এক্সামিনেশন বেসড ইন্টেলেকচুয়াল ট্রেনিং অ্যান্ড ন্যাশনালিস্টিক ডিসিপ্লিন থ্রু ফর্মাল স্কুলিং। বলো তো, তোমাদের কি মনে হয় যে রবীন্দ্রনাথ কোন প্রকার শিক্ষার কথা বলেছেন?
freedom and ফ্রিডম creative অ্যান্ড self ক্রিয়েটিভ সেলফ কারণ এক্সপ্রেশন। রবীন্দ্রনাথ ঠাকুর এক্স্যাক্টলি ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশন, তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তো এই মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি কোনোভাবেই কোনোদিনই তথাকথিত গতানুগতিক যে শিক্ষা, হ্যাঁ সেই শিক্ষায় তিনি কিন্তু বড় হননি। তার ফ্রিডম ছিল, তার স্বাধীনতা ছিল, স্বাধীনতা, তার সেলফ এক্সপ্রেশন, তিনি তার রবীন্দ্রনাথ তার নিজের গান কবিতা তার মধ্যে দিয়ে তার নিজের জীবন দর্শনকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন থেকে যে এডুকেশনাল আইডিয়াল বা আদর্শ আমরা পাই, হ্যাঁ সেটা অবশ্যই ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশনের কথা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের ক্ষেত্রে আমরা জানতে পারি। কোনোদিনই তিনি ফর্মাল এডুকেশন বা স্ক্রিপচারাল অথরিটি অর্থাৎ পুরনো যে গ্রন্থগুলো রয়েছে তার কথা তিনি বলেননি, সেখানে যে মরাল ইনস্ট্রাকশন দেওয়ার কথা আছে সেগুলোর কথা তিনি বলেননি। তিনি ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশনের কথা তিনি বলেছেন। 70 নম্বরের বি, ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশন ইজ দ্য কারেক্ট অপশন। 70-এর বি কারেক্ট অপশন। তার মানে এই কোশ্চেন পেপারটা নেটের কোশ্চেন পেপারকে ফলো করেছে, খেয়াল করে দেখো, ঠিক আছে? আর এই কোশ্চেন গুলো আমি বলছি যতটুকু আমাদের নেট সেটের মধ্যে আলোচনা হয়েছে তার মধ্যে এই কোশ্চেন গুলো কমন। তার মানে এই কোশ্চেন গুলো ফলো করছে নেট সেটের প্রশ্নপত্র। ভেবে দেখো, যারা রেগুলারলি ক্লাস করছো তারা এগুলোকে রিলেট করতে পারবে। 71 নম্বরের প্রশ্ন, 71 নম্বরের প্রশ্ন হচ্ছে কেসি ভট্টাচার্যার উপর প্রশ্ন। হ্যাঁ, হোয়াট ডাজ কেসি ভট্টাচার্য মিন টু স্বরাজ ইন আইডিয়াস? কেসি ভট্টাচার্যার দর্শনে স্বরাজ বলতে তিনি কি বুঝিয়েছেন? intellectual independence from colonial thought, cultural revival through ancient traditions, political freedom from foreign rule, or religious autonomy from institutional authority। 71 নম্বরের এটা আমি বলে দিচ্ছি, এখনো কেসি ভট্টাচার্যটা পুরোটা এখনো ঠিক মতো যেহেতু পড়া হয়নি, এটার উত্তর কিন্তু তোমার হবে ইন্টালেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স ফ্রম কলোনিয়াল থট। ইট ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য। কিছু বলবে? কেসি ভট্টাচার্য তার বিখ্যাত গ্রন্থ স্বরাজ ইন আইডিয়াসে তিনি বলেছেন যে ইন্টালেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স ফ্রম কলোনিয়াল থট, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের উপনিবেশ থেকে সেটা বৌদ্ধিক স্বাধীনতার কথা তিনি এখানে বলেছেন। তো ইন্টালেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ ফ্রম কলোনিয়াল থট, এটা মাথায় রেখে দাও। জানি বুঝতে অসুবিধা হবে, তার কারণ এটা থিওরিটা যেহেতু ভালো করে পড়া হয়নি, বাট উত্তরটা মাথায় রেখে দাও। 71-এর এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরের প্রশ্নটা যে কৃষ্ণমূর্তির ওপর থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রসেস প্রপোজড বাই যে কৃষ্ণমূর্তি ফ্রম অ্যাচিভিং ফ্রিডম? এই প্রশ্নটা কিন্তু নেটে কমন ছিল। হ্যাঁ, ফ্রিডমকে অ্যাচিভ করার জন্য কোন প্রসেসের কথা তিনি বলেছেন? মেডিটেশন টেকনিক, স্ক্রিপচারাল স্টাডি, চয়েসলেস অ্যাওয়ারনেস, এসেটিক ডিসিপ্লিন। বলো কোনটা বলবে? choiceless এটা awareness, চয়েসলেস অ্যাওয়ারনেস। একদম 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 চয়েসলেস অ্যাওয়ারনেস এর কথা তিনি বলেছেন, এবং এই প্রশ্নটা কিন্তু আগেও নেটে এসছে বহুবার। চয়েসলেস অ্যাওয়ারনেস, যে কৃষ্ণমূর্তির দর্শনে ফ্রিডমকে অ্যাচিভ করার জন্য তিনি চয়েসলেস অ্যাওয়ারনেস বা বিকল্পহীন জাগরণতা এই শব্দটা তিনি এখানে ব্যবহার করেছেন। 72 নম্বরের সি ইজ দ্য কারেক্ট অপশন। 73 নম্বরের প্রশ্নটা নেটে এসছে, আমি করিয়েছি। নেটে হোক বা বিপিএসসি তেও হতে পারে, বিহার পাবলিক সার্ভিস কমিশনে এই পরীক্ষাটা হয়, কোশ্চেনটা মনে হচ্ছে এসছে। আমি বললাম এই প্রশ্নটা, হু অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স প্রপাউন্ডেড দ্য আইডিয়াল অফ ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড? মনে করে দেখো যারা ক্লাস করেছো, কোন থিঙ্কার এই আইডিয়ালের কথা বা আদর্শের কথা বলেছেন? ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড। স্বামী বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, মহাত্মা গান্ধী, নারায়ণ গুরু? নারায়ণ গুরু। একদম, নারায়ণ গুরু। নারায়ণ গুরুর দর্শনের এটা হচ্ছে মেন আইডিয়াল বা আদর্শ, যেখানে তিনি ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গডের কথা তিনি কিন্তু বলেছেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এসএলএসটি দিতে গেলেও এই ধরনের কোয়েশ্চেন তুমি ভেবো না যে আসবে না। যে কোনো জায়গা থেকে তোমাকে কিন্তু প্রশ্ন দিতে পারে, যে কোনো জায়গা থেকে। মনে করো না যে এটা সিলেবাসে নেই বলে এই জায়গাটা আসবে না, আসতেই পারে। ভেরি ইম্পর্টেন্ট একজন ফিলোসফার নারায়ণ গুরু, ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড, তারই কিন্তু আদর্শ, তিনি হলেন নারায়ণ গুরু। 73 নম্বরের ডি হচ্ছে কারেক্ট অপশন, নারায়ণ গুরু। 74 নাম্বার, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, এটা মোহাম্মদ ইকবালের দর্শন থেকে বলা হয়েছে। অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, ইন্টালেক্ট ইজ কমপ্লিটলি ইউজলেস, superior to intuition, necessary but limited, are opposed to religion.
ইন্টালেক্ট, ইন্টালেক্ট, আচ্ছা বলো তো এটার উত্তর, তোমার বুদ্ধি করে তুমি কি বলবে? নেসেসারি বাট লিমিটেড। কেন বলো তো? কমপ্লিটলি এখানে অপোজ টু রিলিজিয়ান তো হবে না, তার কারণ উনি তো ধর্ম নিয়ে বলেছিলেন। মানে এটা আমি করিনি, ক্লাস পড়িনি আমি ইকবালটা। কিন্তু নেসেসারি বাট লিমিটেড আবার বলেছে, কমপ্লিটলি ইউজলেসও বলবেন বলবেন না উনি, কারণ উনি একজন দার্শনিক, মানে আমরা ইকবাল তার দর্শনে ইন্টালেক্ট অ্যান্ড ইন্টুইশনের কথা বলেছেন। ইন্টালেক্টটা হচ্ছে নিচু স্তর, ইন্টুইশন হচ্ছে হাই স্তর। ইন্টালেক্টের একটা লিমিটেশন থাকে, সীমিত। ইন্টালেক্ট হচ্ছে তোমার সীমিত, ঠিক আছে? আর রিয়ালিটিকে পুরোপুরি ভাবে বুঝতে গেলে লাগে ইন্টুইশন। মনে রাখবে যে মোহাম্মদ ইকবালের দর্শনে তিনি ইন্টালেক্ট অ্যান্ড ইন্টুইশন নিয়ে আলোচনা করেছেন। ইন্টুইশন হচ্ছে হাইয়েস্ট লেভেল, আর ইন্টালেক্ট হচ্ছে তার থেকে লিমিটেড লেভেল। হ্যাঁ, নেসেসারি, ইন্টালেক্টও নেসেসারি বাট লিমিটেড। যেমন ইন্টুইশনটা লিমিটেড নয়, ইন্টালেক্ট হচ্ছে লিমিটেড। ইন্টালেক্ট কোনো বিষয়কে, ইন্টালেক্ট বা বুদ্ধি বলতে পারো, ইন্টালেক্ট বা বুদ্ধি বলতে পারো, ইন্টালেক্ট কোনো বিষয়কে তোমার বিশ্লেষণ করতে সহযোগিতা করে। ইন্টুইশন তোমার রিয়ালিটিকে বুঝতে সহযোগিতা করে। ইন্টুইশন হচ্ছে হাইয়েস্ট লেভেল, আর ইন্টালেক্ট হচ্ছে তার থেকে লোয়ার লেভেল। নেসেসারি, মানুষের ক্ষেত্রে ইন্টালেক্টটা নেসেসারি, বুদ্ধিবৃত্তিটা নেসেসারি বাট লিমিটেড। তার লিমিট রয়েছে। মানে আমরা ইন্টালেক্টের মাধ্যমে আমরা রিয়ালিটিতে বা হাইয়েস্ট স্তরে পৌঁছতে পারি না, যেটা আমরা ইন্টুইশনের মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারি। কথাটা বুঝতে পেরেছো? ইন্টুইশনের কিন্তু কোনো লিমিটেশন নেই। হ্যাঁ, ইন্টুইশন হাইয়েস্ট, আর লিমিটেড হচ্ছে তোমার ইন্টালেক্ট। হ্যাঁ ম্যাম, ওটাই বলছিলাম, সুপিরিয়র টু ইন্টুইশন হবে না, কেউ বলবে না যে ইন্টেলেক্ট ইন্টুইশনের থেকেও বড়, সেটা কেউ বলবে না। একদম, ইন্টালেক্ট হচ্ছে নিচে, ইন্টুইশন হচ্ছে ওপরে। ইন্টালেক্টের লিমিটেশন থাকে, ইন্টুইশনের মাধ্যমে আমরা হাইয়েস্ট স্তরে বা তোমরা ইয়েতে পৌঁছতে পারি, রিয়ালিটি স্তরে পৌঁছতে পারি। ৭৪-এ সি ইজ দ্য কারেক্ট আনসার, নেসেসারি বাট লিমিটেড। ৭৫, এটা কি? এটা কি? হুইচ থ্রি এন্টিটিস আর অ্যাকসেপ্টেড অ্যাজ ইটার্নাল ইন, এটা কি লিখেছে? ত্রৈতবাদ, হ্যাঁ, দ্বৈতবাদ। ত্রৈতবাদ। Which three entities are accepted as eternal is Troitovada? God, karma, and liberation. God, soul, matter. Soul, mind, and body. Matter, energy, and space. বলো তো, তোমরা কখনো পড়েছো এই ত্রৈতবাদ? ম্যাম এটা পড়িনি, কিন্তু এটা মনে হচ্ছে ইটার্নাল যেহেতু বলেছে, সেই জন্য বাকি অপশন গুলো যদি ভাবি, সোল, মাইন্ড, বডি, বডি তো ইটার্নাল হবেই না, ম্যাটারও হুম ইটার্নাল হবে না, তাহলে তিনটে অপশন হুম এমনিতেই বাদ চলে যাচ্ছে। মানে জানি না আর কি, সেই হিসেবে বলছি। গড, কার্মা আর লিবারেশন তিনটে অ্যাসোসিয়েটেড, সেই কারণে এটা হবে। আচ্ছা, তুমি এটা বললে এইরকম ভাবে জাস্টিফিকেশন করলে, হ্যাঁ, উত্তরগুলো পরীক্ষার সময় কোনো কিছু না জানলে এইভাবে জাস্টিফাইড ওয়েতে করলেও কিন্তু তুমি কারেক্ট আনসারটা করতে পারবে। তার কারণ এটা তুমি কারেক্ট আনসারই বলেছো। গড, কার্মা অ্যান্ড লিবারেশন ইজ দ্য কারেক্ট অপশন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলি যে দয়ানন্দ সরস্বতী, তোমরা জানো যে নেট সেটের ক্ষেত্রে দয়ানন্দ সরস্বতী কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের ক্ষেত্রে এই তিনটে তত্ত্বের কথা তিনি বলেছেন, যাকে তিনি ত্রৈতবাদ বলা হয়। এই ত্রৈতবাদে তিনটে সত্তার কথা, তিনটি ইটার্নাল সত্তার কথা তিনি বলেছেন আর্য সমাজে। স্বামী দয়ানন্দ সরস্বতী ত্রৈতবাদে তিনটে সত্তার কথা বলেছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈশ্বর, সরি, হ্যাঁ, একটা হচ্ছে তোমার গড, একটা হচ্ছে কর্মা, এবং আর একটা হচ্ছে লিবারেশনের কথা তিনি কিন্তু বলেছেন। হ্যাঁ, এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী, আমরা এটা সকলেই জানি। তো এটা কিন্তু তোমার গড, কার্মা অ্যান্ড লিবারেশনে কিন্তু তোমার কারেক্ট আনসার হবে। থ্রি এন্টিটিস অ্যাকসেপ্টেড বাই দয়ানন্দ সরস্বতী ইন আর্য সমাজ। ঠিক আছে, ত্রৈতবাদ ইজ আ কনসেপ্ট অফ স্বামী দয়ানন্দ সরস্বতী। ৭৫-এর এ হচ্ছে কারেক্ট আনসার, গড, কার্মা অ্যান্ড লিবারেশন। চলো, ৭৬ নাম্বার, ইন হুইচ ওয়ার্ক ডাজ গান্ধী প্রেজেন্ট হিজ ক্রিটিক অফ মডার্ন সিভিলাইজেশন। আগের দিনের ক্লাসে এটা করাচ্ছিলাম, প্রশ্ন উত্তরের ক্লাসে। ইন হুইচ ওয়ার্ক ডাজ গান্ধী প্রেজেন্ট হিজ ক্রিটিক অফ মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম? কোথায় তিনি মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম নিয়ে তিনি আলোচনা করছেন? হিন্দ স্বরাজ, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, ইয়াং ইন্ডিয়ান হরিজন। বলো, আগের দিনই বলেছি এটা, যত সম্ভব মনে পড়ছে।
গান্ধী সেখানে মডার্ন স্বরাজ। সিভিলাইজেশন অ্যান্ড হিন্দ স্বরাজ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে তিনি একদম একদম মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে তিনি সেখানে অপোজ করছেন, ক্রিটিক করছেন, বিরোধিতা করছেন। হ্যাঁ, সেটা হিন্দ স্বরাজেই কিন্তু তিনি সেটা করছেন 1909 সালে। 1909 সালে মহাত্মা গান্ধীর রচিত গ্রন্থ হিন্দ স্বরাজ, যেখানে তিনি আধুনিক সভ্যতা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রেল এগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু তীব্র সমালোচনা করছেন। তোমরা যদি মহাত্মা গান্ধীর ক্লাসগুলো করো, সেখানেই কিন্তু এই বিষয়টা পরিষ্কারভাবে আমি আলোচনা করেছি, কেন তিনি আলোচনা করেছেন মডার্ন সিভিলাইজেশনে, সেটা কিন্তু হিন্দ স্বরাজেই তিনি আলোচনা করেছেন। 76 নম্বরের এ ইজ দ্য কারেক্ট অপশন, সেটা হচ্ছে হিন্দ স্বরাজ ইজ দ্য কারেক্ট অপশন। নাও তারপরেরটাও তোমরা সকলে পারবে। তার মানে এই তোমরা যদি কেউ এই জেট এক্সাম দিতে যাও, তাহলে তোমাকে নেট সেটের যে সিলেবাস সেটাকে কভার করে দিতে হবে, তবেই কিন্তু তুমি এই কোশ্চেনগুলোর কারেক্ট আনসার সব করতে পারবে। 77 নাম্বার, হুইচ অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক অফ আম্বেদকর ন্যারেটস এক্সপিরিয়েন্সেস অফ কাস্ট ডিসক্রিমিনেশনস? হ্যাঁ, হুইচ অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক অফ ডক্টর B.R. Ambedkar narrates experience of caste discriminations, waiting for a visa, untouchables, philosophy of Hinduism, বুদ্ধা or কার্ল মার্কস? কোথায় আম্বেদকর, ঠিক আছে, কোথায় আম্বেদকর কাস্ট ডিসক্রিমিনেশনস নিয়ে আলোচনা করেছেন? আনটাচেবলস। আনটাচেবলসে তিনি এটা আলোচনা করেছেন। ঠিক আছে, এছাড়াও আমি তোমাকে এটা বলবো যে ওয়েটিং ফর আ ভিসা আর আনটাচেবলস দুটোতেই কিন্তু তিনি আলোচনা করেছেন, কাস্ট ডিসক্রিমিনেশনস নিয়ে আলোচনা করেছেন। মোর স্পেসিফিক আনসার তুমি এটা বলতে পারো আনটাচেবলস, যেটা স্পেসিফিক্যালি রিলেটেড টু কাস্ট ডিসক্রিমিনেশনস বা জাতিভেদ প্রথার উপরেই সেটা কিন্তু নির্ভরশীল এই গ্রন্থটা, আনটাচেবলস। আর 77-এর বি, আনটাচেবলস ইজ দ্য কারেক্ট অপশন। তারপরের প্রশ্ন এম.এন. রয়ের ওপর এই প্রশ্নটা রয়েছে, 78 নম্বরের প্রশ্ন। এম.এন. রয়, তোমরা জানো এম.এন. রয়, আমি যতটুকু ক্লাস নিয়েছি এই উত্তর তোমরা করতে পারবে। এম.এন. রয় ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিলোসফিক্যাল ডক্ট্রিন? তোমরা জানো ইন্টিগ্রাল যোগা, স্পিরিচুয়াল ন্যাশনালিজম, অদ্বৈত বেদান্ত, র্যাডিক্যাল হিউম্যানিজম। বলো। রাডিক্যাল হিউম্যানিজম। একদম 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 র্যাডিক্যাল হিউম্যানিজম ইজ দ্য কারেক্ট অপশন। র্যাডিক্যাল হিউম্যানিজম বা বাংলায় তাকে বলা হয় নব্য মানবতাবাদ। বিজ্ঞানকে নতুন ভাবে তিনি মানবতার সঙ্গে জড়িত করে তিনি প্রেজেন্ট করছেন। র্যাডিক্যাল হিউম্যানিজম ইজ দ্য কারেক্ট অপশন। মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয় ফুল নেম হচ্ছে মানবেন্দ্রনাথ রয়, ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিলোসফিক্যাল ডক্ট্রিন অফ র্যাডিক্যাল হিউম্যানিজম। র্যাডিক্যাল হিউম্যানিজম বা নব্য মানবতাবাদ এই তত্ত্বটা কিন্তু এম.এন. রয় তার দর্শনে তিনি দিয়েছেন। নেট সেটের সিলেবাসের মধ্যে এটা কিন্তু রয়েছে। 78-এর ডি হচ্ছে কারেক্ট অপশন, র্যাডিক্যাল হিউম্যানিজম। 79, হু মেনটেন দ্য ফিলোসফি অ্যাজ আ সাস্টেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল? কে মনে করেছেন যে ফিলোসফি হচ্ছে সাস্টেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল? কি বলবে এটার উত্তর? এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ গ্রন্থে তিনি এটা বলেছেন যে ফিলোসফি ইজ আ সাস্টেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল। এটার কারেক্ট অপশন কিন্তু তোমার বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ দ্য কারেক্ট অপশন, যেখানে আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ গ্রন্থে তিনি বলেছেন যে সাস্টেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল। ফিলোসফিকে তিনি বলেছেন, দর্শনকে তিনি বলেছেন। মানে তুমি বলতে পারো যে এই জগৎকে অ্যাজ আ হোল তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারা, বোঝা, জানা প্রজ্ঞার মাধ্যমে, সেটাই কিন্তু ফিলোসফি, তাকেই বলেছেন তিনি দর্শন। এটার উত্তর এই প্রশ্নটা কিন্তু আমরা নতুন পেলাম। এটা কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে এতগুলো প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে, এই প্রশ্নটা ছিল না। এটার উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনই হবে। 79 বি হচ্ছে কারেক্ট অপশন। নাও এখন অব্দি চলছে। আচ্ছা, 80 81-তে গিয়ে এটা শেষ হবে ধরো। হ্যাঁ, 80 নাম্বার, দীনদয়াল উপাধ্যায় পড়িয়েছিলাম মনে হচ্ছে। দীনদয়াল উপাধ্যায় ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিলোসফিক্যাল সিস্টেম? কোন ফিলোসফিক্যাল সিস্টেমের সঙ্গে দীনদয়াল উপাধ্যায়ের মতো দার্শনিকের নাম জড়িয়ে? র্যাডিক্যাল হিউম্যানিজম এটা তো হবে না, তার কারণ এম.এন. রয়। কালচারাল রিলেটিভিজম, নিও বুদ্ধিজম? নিও বুদ্ধিজম হবে না। নিও বুদ্ধিজম কার? আম্বেদকর। এক্স্যাক্টলি, ভেরি গুড। নিও বুদ্ধিজমের কনসেপ্ট আম্বেদকর, যাকে বলে নাভায়ান, মনে আছে? নাভায়ান ইজ দ্য কনসেপ্ট অফ আম্বেদকর।
এটা বৌদ্ধদের একটা নতুন স্ট্রিম, যেটা ডক্টর বি আর আম্বেদকর বলছেন নবয়ান। কোনোদিন বৌদ্ধদের ক্লাস নিতে গেলে আমি এবার তোমাদের এটা আলোচনা করব নবয়ান সম্পর্কে। হ্যাঁ, যেমন হীনযান, মহাযান, নবয়ান একটা কনসেপ্ট যেটা মহাত্মা দিয়েছেন, তোমার কে দিয়েছেন? ডক্টর বি আর আম্বেদকর দিয়েছেন, যাকে ইংলিশে নিও বুদ্ধিজম বলা হচ্ছে। আর বলো, দীনদয়াল উপাধ্যায়টাকে কি বলা হয়, কোন ফিলোসফিক্যাল সিস্টেম বলা হয় দীনদয়াল উপাধ্যায়? ইন্টিগ্রাল হিউম্যানিজম। হ্যাঁ, হ্যাঁ, ইন্টিগ্রাল হিউম্যানিজম ইজ আ কারেক্ট অপশন। ঠিক আছে, ইন্টিগ্রাল হিউম্যানিজম ইজ আ কারেক্ট অপশন। দীনদয়াল উপাধ্যায় ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডক্ট্রিন অফ ইন্টিগ্রাল হিউম্যানিজম, যেখানে তিনি মানুষের শরীর, মানুষের মন, মানুষের বুদ্ধি এবং মানুষের আত্মা, এই চার পুরুষার্থের, মানুষকে তিনি বলেছেন এই চার পুরুষার্থের সমন্বিত একটি জায়গা হচ্ছে মানুষ। মানুষের মধ্যে কি কি আছে? মানুষের মধ্যে ইন্দ্রিয় আছে, মানুষের মধ্যে শরীর আছে, মানুষের মধ্যে মন আছে, মানুষের মধ্যে বুদ্ধি আছে, মানুষের মধ্যে আত্মা আছে। এই চারটের মিলিতভাবে হচ্ছে মানুষ। ইন্টিগ্রাল হিউম্যানিজম। হিউম্যানিজম মানে হিউম্যান বিইং ইন্টিগ্রেটেড বাই শরীর, মন, বুদ্ধি এবং আত্মা। ইন্টিগ্রাল হিউম্যানিজমের কনসেপ্ট। 80 নম্বরে ডি ইজ দ্য কারেক্ট অপশন, ইন্টিগ্রাল হিউম্যানিজম। 81 নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আ ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো সোজা, তার কারণ হচ্ছে এটা একটা গ্রন্থের নাম বলেছে। কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত? দ্য রিলিজিয়ন অফ ম্যান, ইয়ং ইন্ডিয়া, দ্য সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, দ্য হিন্দু ভিউ অফ লাইফ। Religion of man. রিলিজিয়ন অফ ম্যান। রিলিজিয়ন অফ ম্যান ইজ দ্য কারেক্ট অপশন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের, এটা হচ্ছে একটা গ্রন্থ, দ্য রিলিজিয়ন অফ ম্যান। এরপরে যেগুলো আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমার কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে, কিন্তু খুব ডিপলি যে প্রশ্নগুলো করা হয়েছে তা নয়, একটু ওপরেই প্রশ্নগুলো করা হয়েছে। কারোর যদি হালকা কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই এই উত্তরগুলো তারা করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। দেখো প্রশ্ন দেখো, আবারও বলছি, ঠিক আছে, আবারও সবাইকে বলছি, কারোর যদি কোনো অসুবিধা না থাকে অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংকের যে কোর্সটা রয়েছে অবশ্যই সেখানে যাও। এই প্রশ্নগুলোর উত্তর ওখানে রয়েছে সবটা, যেখানে ইয়ার ধরে 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 আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে এই প্রশ্নগুলো কমন প্রশ্ন রয়েছে। দ্য ভেরিফিকেশন প্রিন্সিপাল, হ্যাঁ, holds that a statement is meaningful or if and only if it is can be empirically verified is central to which philosophical movement? তোমরা সকলে জানো, প্র্যাগম্যাটিজম, লজিক্যাল পজিটিভিজম, এম্পিরিসিজম, ন্যাশনালিজম। বলো। লজিক্যাল লজিক্যাল পজিটিভিজম। লজিক্যাল পজিটিভিজমেরই প্রিন্সিপাল হচ্ছে ভেরিফিকেশন থিওরি বা ভেরিফিকেশন প্রিন্সিপাল, যেখানে তারা এটা বলেছেন যে কোনো একটি স্টেটমেন্টকে যখন সেটা এম্পিরিক্যালি ভেরিফায়েবল হবে তখনই তাকে আমরা মিনিংফুল বা অর্থযুক্ত হিসাবে আমরা ধরতে পারবো। ঠিক আছে, যে জিনিস এম্পিরিক্যালি ভেরিফাইড নয় সেটা আমাদের কাছে মিনিংলেস। তার মানে কোনগুলো অ্যাকর্ডিং টু ভেরিফিকেশন থিওরি কোনগুলো মিনিংলেস? মেটাফিজিক্যাল যে প্রপোজিশন গুলো হয়েছে সেগুলো মিনিংলেস তাদের কাছে। তার কারণ সেগুলো কোনোটাই অভিজ্ঞতার দ্বারা ভেরিফাইড নয়, সেটা এম্পিরিক্যালি ভেরিফাইড নয়। এই জন্য আধিবিত্যক যে বচনগুলো সেগুলো হচ্ছে মিনিংলেস। 1 মিনিট দাঁড়াও তো। চলো তাহলে 82 নম্বরের বি হচ্ছে কারেক্ট অপশন। প্রশ্নটা একদম ঠিক, ভালো প্রশ্ন ছিল। 82 নম্বরের বি। এটা কিন্তু তোমরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু এসএলএসটি তে এই ধরনের প্রশ্ন পেতে পারো। যেটা ভেবো না যে এই ধরনের প্রশ্ন এসএলএসটি তে আসবে না, এই ধরনের প্রশ্ন এসএলএসটি তে আসার সম্ভাবনা আছে। এগুলো কিন্তু রিলেটেড প্রশ্ন, হ্যাঁ, আসতে পারে। 83 নাম্বার, হুইচ ফিলোসফিক্যাল মুভমেন্ট জাজেস দ্য ট্রুথ অ্যান্ড মিনিং অফ কনসেপ্ট অ্যান্ড থিওরিজ বাই দেয়ার এবিলিটি টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড বাই দেয়ার রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্সেস? আমি এটার প্রশ্নের বাংলা বলবো না, 4টে অপশন আছে, পজিটিভিজম, রাশনালিজম, ফেনোমেনোলজি, প্র্যাগম্যাটিজম। বলো উত্তর, বলো। প্র্যাগম্যাটিজম। কেন? উত্তরটা কেন প্র্যাগম্যাটিজম হচ্ছে আমাকে বোঝাও। মানে কোনো ধারণা বা কনসেপ্ট মানে তখনই হচ্ছে গ্রহণযোগ্য হবে যখন সেটা হচ্ছে বাস্তব জীবনে মানে ব্যবহারিক জীবনে সেটা প্রয়োগ হবে। একদম, প্রয়োগ ব্যবহারিক করতে জীবনে পারবো, সেটা হ্যাঁ। প্রয়োগ হবে, তখনই সেই তুমি বচনটাকে তুমি ট্রুথফুল বলতে পারবে, তার মিনিং আছে তুমি বলতে পারবে, যখন সেটা রিয়েল ওয়ার্ল্ডে তোমার সেটা কাজে লাগবে। 83 নম্বরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা তার উত্তর কিন্তু তোমার ডি, প্র্যাগম্যাটিজম, বা বাংলায় তাকে কিন্তু প্রয়োগবাদ বলা হয়। প্রয়োগবাদ অনুযায়ী, হ্যাঁ, দ্য ট্রুথ অ্যান্ড মিনিং অফ আ কনসেপ্ট অর থিওরিজ সেটার জাজ করা হয় তার প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস এর দ্বারা।
দৈনন্দিন জীবনে, রিয়াল ওয়ার্ল্ডে। 83 নম্বরে ডি ইজ দ্য কারেক্ট অপশন, প্র্যাগম্যাটিজম। 84 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার্স ইজ নট কনসিডার্ড আ মেজর ক্লাসিক্যাল ফেনোমেনোলজিস্ট? হ্যাঁ, চারজন দার্শনিকের নাম দেওয়া আছে, যার মধ্যে কাকে ক্লাসিক্যাল ফেনোমেনোলজিস্ট হিসাবে কনসিডার করা হয় না। এডমন্ড হুসার্ল, হাইডেগার, জাঁ পল সার্ত্র, আর একটা হচ্ছে ডেভিড হিউম। তোমরা বলতে পারবে এটা, বলো। ডেভিড হিউম। ডেভিড হিউম, অবশ্যই ডেভিড হিউম। ডেভিড হিউম তো কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার নন, তিনি হচ্ছেন মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফার ডেভিড হিউম। এডমন্ড হুসার্ল, তার ছাত্র হচ্ছে মার্টিন হাইডেগার, তারপরে আসছেন জাঁ পল সার্ত্র। বেসিক্যালি হাইডেগার এবং সার্ত্র এনারা দুজন হলেন এক্সিস্টেন্সিয়ালিস্ট, তারা হচ্ছেন অস্তিবাদী দার্শনিক, যেটা ফেনোমেনোলজি থেকেই অস্তিবাদটা এসছে। এডমন্ড হুসার্ল হলেন ওনাদের শিক্ষক। বেসিক্যালি এডমন্ড হুসার্লকেই কিন্তু তোমার ক্লাসিক্যাল ফেনোমেনোলজিস্ট হিসাবে আখ্যায়িত করা যায়। এডমন্ড হুসার্ল তার জন্যই বিখ্যাত হয়ে আছেন ফেনোমেনোলজিস্ট হিসাবে। তার পরবর্তীকালে মার্টিন হাইডেগার অ্যান্ড জাঁ পল সার্ত্র, এরা কিন্তু সবাই এক্সিস্টেন্সিয়ালিস্ট বা অস্তিবাদী দার্শনিক হিসাবে এসছেন, যেটা কিন্তু ফেনোমেনোলজি থেকেই পরবর্তীকালে এসছে। তো যিনি এই ফেনোমেনোলজি বা এক্সিস্টেন্সিয়ালিজমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তিনি হলেন ডেভিড হিউম। হ্যাঁ, তিনি হলেন ডেভিড হিউম। তো 84 নম্বরের ডি হচ্ছে কারেক্ট অপশন, ডেভিড হিউম ইজ দ্য কারেক্ট অপশন। 84 ডি, ডেভিড হিউম ইজ দ্য কারেক্ট আনসার। ভালো প্রশ্ন, তোমাদের কাছে আসবো লাস্টে। 100 অব্দি আজকে আলোচনা করি, পরে কালকেই আমরা আরো 50টা প্রশ্ন আলোচনা করে নেবো। 85 নাম্বার, হাউ ডিড লজিক্যাল পজিটিভিস্ট রিগার্ড? দেখো, খেয়াল করে দেখো, এই 85 নাম্বারের প্রশ্নটা রিলেটেড টু হচ্ছে তোমার এই প্রশ্নটার সঙ্গে, 82 নাম্বারের প্রশ্নটার সঙ্গে 85 নাম্বারের প্রশ্ন রিলেটেড। হাউ ডিড লজিক্যাল পজিটিভিস্ট রিগার্ড মেটাফিজিক্যাল স্টেটমেন্ট? লজিক্যাল পজিটিভিস্ট বা যৌক্তিক প্রত্যক্ষবাদীরা মেটাফিজিক্যাল স্টেটমেন্টকে তারা কি বলেছেন? এম্পিরিক্যালি ট্রু, অ্যানালিটিক্যালি নেসেসারি, মিনিংলেস, আর মরালি সিগনিফিকেন্ট। মিনিংলেস। অর্থহীন। কেন অর্থহীন? তার কারণ তারা ভেরিফিকেশন প্রিন্সিপাল স্বীকার করেছেন, যেখানে তিনি বলেছেন যে বিষয় অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য নয় তাকে আমরা অর্থহীন বলবো। সুতরাং মেটাফিজিক্যাল যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেগুলো সবই আমাদের কাছে অর্থহীন। তাকে কোনোদিন অভিজ্ঞতার মাধ্যমে ভেরিফাই করা যায় না। ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, কোনোটাই এম্পিরিক্যালি ভেরিফায়েবল নয়। দ্যাট ইজ ওয়াই মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর মিনিংলেস। 85 নম্বরের সি ইজ দ্য কারেক্ট অপশন, মিনিংলেস। এটা প্রশ্ন কিন্তু 82 আজকের ক্লাসটা করলেও অনেকগুলো প্রশ্ন হয়তো তোমরা আপকামিং SLST3 বা নেট সেটেও তোমরা কমন পেতে পারো। 85 নম্বরে সি ইজ দ্য কারেক্ট অপশন। 86 নাম্বার, আবার ভেরিফিকেশন থিওরি। বাবা, according to the verification theory of meaning, when is a statement considered meaningful? আবারও একই প্রশ্ন রিপিটেশন, 82, 85, 86 একই প্রশ্ন, একই জায়গা, যৌক্তিক প্রত্যক্ষবাদ থেকে। BPSC তেও কিন্তু যৌক্তিক প্রত্যক্ষবাদ কিন্তু রয়েছে। বলো, লজিক্যালি বিউটিফুল, এম্পিরিক্যালি ভেরিফায়েবল, সোশ্যালি অ্যাপ্রুভড আর মেটাফিজিক্যালি গ্রাউন্ডেড। বলো। এম্পিরিক্যালি ভেরিফায়েবল। তোমরা জানো 86 নম্বরে বি ইজ দ্য কারেক্ট আনসার, এম্পিরিক্যালি ভেরিফায়েবল, একদম। 87 নাম্বার, মুর, which claim is preliminary attacked by G.E. Moore in his refutation of idealism? G.E. Moore তার refutation of idealism বা ভাববাদকে রেফিউট করতে গিয়ে কোন থিওরিকে তিনি অ্যাটাক করেছেন? হ্যাঁ, কোন থিওরিকে তিনি অ্যাটাক করেছেন? রিয়ালিটি ইজ মেটেরিয়াল, এসেইস্ট পারসিপি, নলেজ ইজ ইম্পসিবল, ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স রিয়ালিটি। যদি তোমরা এই প্রশ্নটাও ভালো করে পড়ো, তার মধ্যে উত্তর লুকিয়ে আছে। বলো কেন? কারণ বার্কলেকেই তো খণ্ডন করেছেন, বার্কলেকে যে একদম। ভাববাদ সেগুলো খণ্ডন করে। বার্কলের ভাববাদের মূল থিওরি হচ্ছে এসেইস্ট পারসিপি, অস্তিত্বই হচ্ছে প্রত্যক্ষ নির্ভর। এটাকেই কিন্তু জি.ই. মুর ভাববাদের খণ্ডন। দেখো, জি.ই. মুরের গ্রন্থের নামই হচ্ছে রেফিউটেশন অফ আইডিয়ালিজম বা ভাববাদের খণ্ডন। ভাববাদের খণ্ডন করতে গিয়ে বার্কলের যে থিওরি ভাববাদের, এসেইস্ট পারসিপি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই থিওরিকে তিনি রেফিউট করেছেন। হ্যাঁ, 87 নম্বরের বি ইজ দ্য কারেক্ট অপশন, এসেইস্ট পারসিপি। হ্যাঁ, 87 বি কারেক্ট আনসার হচ্ছে। চলো তারপরেরটা, এটা নেটের প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো দিয়েছে বেসিক্যালি, আমি যা দেখতে পাচ্ছি আলোচনা করতে করতে। 88 নাম্বার, ইন রাসেলস লজিক্যাল অ্যাটমিজম the simplest linguistic expression that refer directly to objects are directly refer to the অবজেক্টকে যেগুলো সরাসরি নির্দেশ করে যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, তাকে কি বলা হয়? সিম্বলস, প্রেডিকেটস, নেমস অ্যান্ড কনসেপ্ট। নেমস।
যেটা ডাইরেক্টলি বস্তুকে বা অবজেক্টকে রেফার করে, সেটা হচ্ছে নেমস, নাম। Russell's logical atomism, the simplest linguistic expressions that refers directly to the object, কোনো একটা অবজেক্টকে সেটা ডাইরেক্টলি রেফার করছে, সেটা হচ্ছে নাম, নাম বা নেমস। ঠিক আছে, তো 88 ডিসি বা নেমস হচ্ছে কিন্তু তোমার কারেক্ট অপশন। 89 ল্যাটার উইটগেনস্টাইন, আর্লি উইটগেনস্টাইন, ল্যাটার উইটগেনস্টাইন explained meaning primarily used as mental representation, logical form used in language and reference only. Later Wittgenstein. Use in language. এটার উত্তর তোমার ইউজ ইন ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমার হবে। ঠিক আছে, ল্যাটার উইটগেনস্টাইনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা তোমার, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটা আর একবার একটু চেক করে দেখে নিই আনসারটা। এটা ইউজড ইন ল্যাঙ্গুয়েজই হবে, আর একবার একটু দেখে নিতে চাইছি যাতে কোনো কিছুর মধ্যে ভুল না থাকে। হ্যাঁ, ইউজ ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাটার উইটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে তিনি এটা বলেছিলেন যে মিনিং ইজ ইউজ, ঠিক আছে, ভাষার ব্যবহার। হ্যাঁ, ল্যাটার উইটগেনস্টাইন মিনিংকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করার কথাই তিনি কিন্তু এটা বলেছেন। কিন্তু পরবর্তীকালে আমি বলছি আর্লি উইটগেনস্টাইন, পরবর্তীকালে বলবো না, আমি একটু আগেই বললাম ল্যাটার উইটগেনস্টাইন, আর্লি উইটগেনস্টাইন। আর্লি উইটগেনস্টাইন কিন্তু মিনিং বলতে তিনি লজিক্যাল ফর্ম বলেছিলেন। মিনিং বলতে আর্লি উইটগেনস্টাইন ট্র্যাক্টেটাসে লজিক্যাল ফর্ম বলেছিলেন। পরবর্তীকালে কিন্তু তিনি এটা পাল্টে যান, সেটাকে তিনি বলেন যে মিনিং প্রাইমারিলি অ্যাজ ইউজ ইন ল্যাঙ্গুয়েজ। তার মানে আর্লি উইটগেনস্টাইন, মনে রাখো, মনের মধ্যে রাখো, সামনে পরীক্ষা আছে, আর্লি উইটগেনস্টাইন মিনিং বলতে তিনি বলেছেন লজিক্যাল ফর্ম, আর ল্যাটার উইটগেনস্টাইন মিনিং বলতে বলেছেন ইউজ ইন ল্যাঙ্গুয়েজ। 89 এর সি, ইউজ ইন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কারেক্ট অপশন, বাট আর্লি উইটগেনস্টাইন বলতে এটার উত্তর হতো লজিক্যাল ফর্ম। হ্যাঁ, 89। 90 কি বলেছে? গিলবার্ট রাইল, একই কথা, ওই গিলবার্ট রাইলের প্রশ্ন, ওই একই ধরনের প্রশ্ন থাকে, তার বাইরে গিলবার্ট রাইল থেকে কিছু থাকে না। হোয়াট ফিলোসফিক্যাল ভিউ ডিড গিলবার্ট রাইল ক্রিটিসাইজ ইউজিং দ্য কনসেপ্ট অফ ক্যাটেগরি মিস্টেক? গিলবার্ট রাইলের যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্যাটেগরি মিস্টেক, সেখানে তিনি কোন প্রকার থিওরি ক্রিটিসাইজ করেছেন? ডুয়ালিজম, এম্পিরিসিজম, আইডিয়ালিজম, প্র্যাগম্যাটিজম। গিলবার্ট রাইল তার কনসেপ্ট অফ মাইন্ড বইতে, ঠিক আছে, ডেকার্টের কোন থিওরির বিরোধিতা করেছেন বলো তো? Dualism, মাইন্ড বডি ডুয়ালিজম, এই থিওরিকে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন। এখানেই তোমরা প্রশ্ন পাবে, দেখবে গিলবার্ট রাইলের ক্যাটেগরি মিস্টেক, ঠিক আছে, এগুলোই প্রশ্ন কিন্তু বারবার দেয়। তিনি এখানে ডেকার্টের মাইন্ড এবং বডিকে দুটো আলাদা আলাদা সাবস্টেন্স যে ডেকার্ট বলেছিলেন, গিলবার্ট রাইল বলেছেন যে না, মাইন্ড আর বডি দুটো আলাদা সাবস্টেন্স নয়, তারা একই ক্যাটেগরির মধ্যে তারা পড়ে। সুতরাং ডেকার্টের যে দেহ মনের যে দ্বৈতবাদকে তিনি এখানে অস্বীকার করেছিলেন। হ্যাঁ, গিলবার্ট রাইল তার ক্যাটেগরি মিস্টেকে। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 90 এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটার উত্তর হবে কিন্তু তোমার ডুয়ালিজম। হ্যাঁ, তারপরের প্রশ্ন, মার্লো পন্টি, মানে পুরোটাই নেটের প্রশ্ন জুড়ে এসেছে। মার্লো পন্টি emphasized perception as purely intellectual linguistic structure, illusory experience, embodied consciousness। আমি এটার উত্তর বলে দিচ্ছি, অন্তর্ভূত চেতনা। হ্যাঁ, মার্লো পন্টি পারসেপশন বলতে এখানে তিনি বলেছেন যে পারসেপশনকে তিনি এখানে এম্বডাইড পারসেপশন বলেছেন, কনসাসনেস বলেছেন। মার্লো পন্টির ফেনোমেনোলজি অফ পারসেপশনে এখানে তিনি এটা বলেছেন, যেখানে পারসেপশনকে তিনি এম্বডাইড কনসাসনেস বলেছেন। 91 ডি ইজ দ্য কারেক্ট অপশন। না, এটা পারবে, যেগুলো আমি পড়িয়েছি, আমি বিশ্বাস করো, আমি আজকের এই প্রশ্ন থেকে বলছি, কোনো জায়গায় তোমরা আটকাবে না, যেভাবে পড়ানো হয়েছে। এই জায়গাটাও পড়ানো হয়েছে, ইনক্লুডিং এসএলএসটি স্টুডেন্টসদের এই ক্লাসগুলো দেওয়া আছে প্র্যাকটিক্যাল এথিক্সের মধ্যে। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ডিপ ইকোলজি ইন এনভায়রনমেন্টাল এথিক্স? পরিবেশ নীতিবিদ্যায় ডিপ ইকোলজি কনসেপ্টের কে ইন্ট্রোডিউস করেছিলেন? অ্যালডো লিওপল্ড, আর্নে নাইস, পিটার সিঙ্গার, টম রিগেন। বলো, পড়িয়েছি। আর্নে নাইস 1973 সালে তিনি ডিপ ইকোলজির কথাটা বলেন। ডিপ ইকোলজি আর শ্যালো ইকোলজি এখানে কথা তিনি বলেছিলেন। আর্নে নাইস শ্যালো ইকোলজি যেখানে শুধুমাত্র মানুষের স্বার্থের কথা বলে, আর ডিপ ইকোলজি এই জগতের বা জীব জগতের যে ইন্ট্রিনসিক ভ্যালু, যে শতমূল্যবান সত্তা, তার কথা স্বীকার করেন। সো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এসএলএসটির জন্য, এসএলএসটি 3 এর জন্য, যে ডিপ ইকোলজি এনভায়রনমেন্টাল এথিক্সে কনসেপ্ট ইন্ট্রোডিউসড বাই
আর্নেনাইজ 92 বি ইজ দ্য কারেক্ট অপশন। নাও তারপরেরটাও তোমরা সকলে পারবে, পড়ানো জিনিস পারবে অবশ্যই। 93, হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্র্যাকটিক্যাল এথিক্স? প্র্যাকটিক্যাল এথিক্স এর অথর কে? রোনাল্ড রিগেন, পিটার সিঙ্গার, মলি ক্রকেট আর সিমন ব্ল্যাকবার্ন। বলো। পিটার সিঙ্গার। পিটার সিঙ্গার। পিটার পিটার সিঙ্গার। সিঙ্গারের আমরা সকলে এটা জানি যে পিটার সিঙ্গারের বিখ্যাত গ্রন্থ 1979 সালে তিনি এই বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন। সেই বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স, যেখানে তিনি অ্যানিমাল লিবারেশন থেকে শুরু করে ইউথেনেশিয়া, পোভার্টি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আমি তোমাদের সকলকে বলবো কোর্সের মধ্যে প্র্যাকটিক্যাল এথিক্সের খুব সুন্দর সুন্দর ক্লাসেস আছে, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে, তোমার মনকে ছুঁয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসগুলো সকলে দেখো। SLST 3 স্টুডেন্টসদের তো বলাই হয়েছে যে তোমরা ওয়েস্টার্ন এথিক্স, প্র্যাকটিক্যাল এথিক্স এই জায়গাগুলোকে ক্লিয়ার করো, তার মধ্যেই কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। 93 এর বি ইজ দ্য কারেক্ট অপশন। আর যেটা বললাম, হ্যাঁ, পিটার সিঙ্গার ইজ দ্য কারেক্ট অপশন। এটা দেখো, হু ইজ দ্য অথার, এটাও কমন প্রশ্ন, আমি তোমাকে বলছি, নেট থেকেই দিয়েছে। হু ইজ দ্য অথার অফ দ্য এসে দ্য কোয়েশ্চেন কনসার্নিং টেকনোলজি? হু ইজ দ্য অথর অফ দ্য এসে দ্য কোয়েশ্চেন কনসার্নিং টেকনোলজি? হ্যাঁ, এডমন্ড হুসার্ল করেননি তিনি আলোচনা, মার্টিন হাইডেগার, আর্নস্ট ক্যাপ আর হচ্ছে আলবার্ট ব্রুগম্যান। কে করেছেন বলো তো? টেকনোলজি নিয়ে কে কনসার্ন দেখিয়েছিলেন? হাইডেগার ম্যাম, কারণ হাইডেগার। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, হাইডেগার এই যে আমাদের আধুনিক যে সভ্যতার টেকনোলজি সেটাকে ক্রিটিসাইজ করেছেন। ঠিক ঠিক। টেকনোলজিকে তিনি সেখানে একটা টুল বলেননি, তিনি সেখানে বলেছেন ওয়ে অফ রিভিলিং। টেকনোলজি নিয়ে তিনি কোয়েশ্চেন করেছেন। হ্যাঁ, 1954 সালে তার বিখ্যাত এসে মার্টিন হাইডেগারের দ্য কোয়েশ্চেন কনসার্নিং টেকনোলজি, এটা মার্টিন হাইডেগারের একটি বিখ্যাত এসে দ্য কোয়েশ্চেন কনসার্নিং টেকনোলজি। সেখানে তিনি টেকনোলজি নিয়ে প্রশ্ন তুলেছেন, টেকনোলজিকে তিনি টুল বলেননি। টেকনোলজিকে শুধুমাত্র টুল নিয়ে টুল হিসাবে বিবেচনা করলে হবে না, এখানে মেথড অফ রিভিলিং, হ্যাঁ, বা ওয়ে অফ রিভিলিং হিসেবেই কিন্তু তিনি টেকনোলজিকে দেখেছেন। টেকনোলজি নিয়ে কনসার্ন দেখিয়েছেন মার্টিন হাইডেগার, অন্য কেউ নয় এখানে। 94 নম্বরে বি ইজ দ্য কারেক্ট অপশন। 95, হু পপুলারাইজ দ্য কনসেপ্ট অফ ট্র্যাজেডি অফ দ্য কমন্স? এটা আমি পড়াইনি তোমাদের। হু পপুলারাইজড দ্য কনসেপ্ট অফ দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স? এই প্রশ্নটা কিন্তু দেখে রাখতে পারো। বলেছে পিটার সিঙ্গার, আর্নেনাইজ, গ্যারেট হার্ডিন আর রাচেল কার্সন। দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। হার্ডেন্সের 1968 সালে হার্ডেন্স কিন্তু তোমার একটা সায়েন্টিফিক সায়েন্স জার্নালে এটা প্রকাশিত হয়, তোমার হচ্ছে ট্র্যাজেডি অফ দ্য কমন্স। ঠিক আছে? হ্যাঁ, মানে এখানে যেটা তিনি বলতে চাইছেন, হার্ডেন যেটা বলতে চাইছেন যে কমন রিসোর্সেস গুলোকে যত তুমি ব্যবহার করবে তত সেটা ধ্বংস হবে। কমন রিসোর্সেস আমরা তো পড়েছি না, ইকো সেন্ট্রিসিজম, এগুলোও তো থিওরি পড়েছি যে কমন রিসোর্সেস গুলো যেগুলো আছে, মানুষ যত বেশি এই কমন রিসোর্সেস গুলোকে ব্যবহার করবে সেটা তত বেশি কিন্তু ধ্বংস হবে। সুতরাং বুঝে শুনে কমন রিসোর্সেস গুলোকে খরচা করা উচিত। হার্ডিন কিন্তু তার বিখ্যাত সায়েন্স জার্নালে ট্র্যাজেডি অফ দ্য কমন্স নিয়ে তিনি আলোচনা করেছেন। 95 নম্বরে সি, গ্যারেট হার্ডিন ইজ দ্য কারেক্ট অপশন। 95 নম্বরে সি। 96 নাম্বার, এটাও পড়িয়েছি তো তোমাদের আলাদা করে, যত সম্ভব মনে পড়ছে তোমরা বলতে পারবে। হুইচ কনসেপ্ট ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যালডো লিওপোল্ডস এনভায়রনমেন্টাল ফিলোসফি? ল্যান্ড এথিক্স, ডিপ ইকোলজি, অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম অ্যান্ড সোশ্যাল ইকোলজি? 96 নম্বরের কোনটা কারেক্ট অপশন হবে? ল্যান্ড এথিক্স। ল্যান্ড এথিক্স। ল্যান্ড এথিক্স। ল্যান্ড এথিক্স একদম একদম। আর্নেনাইসের হচ্ছে ডিপ ইকোলজি, আর অ্যালডো লিওপোল্ডের হচ্ছে তোমার ল্যান্ড এথিক্স নিয়েই তো অ্যালডো লিওপোল্ড বেশি জড়িত, তিনি আলোচনা করেছেন। হ্যাঁ, তো তোমাদের মনে পড়ছে অ্যালডো লিওপোল্ডের থিওরি পড়াতে গিয়ে তার বিখ্যাত গ্রন্থের নাম বলেছিলাম, যেখানে তিনি ল্যান্ড এথিক্স নিয়ে বলছেন, দ্য স্যান্ড কাউন্টি আলমানাক। ভেরি গুড, ভেরি গুড, দ্য স্যান্ড কাউন্টি আলমানাক। ওখানেই তিনি কিন্তু ল্যান্ড এথিক্স নিয়ে আলোচনা সেখানে করছেন। এটার কারেক্ট আনসার 96 নম্বরে এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা ল্যান্ড এথিক্স, আর ডিপ ইকোলজি হচ্ছে আর্নেনাইস। ভেরি গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেনের একটা স্ট্যান্ডার্ড আছে বলতে গেলে, আমার তো এটাই মনে হয়েছে, তোমরা আরো বলতে পারবে। 97 নাম্বার, প্যাসিভ ইউথেনেশিয়া ইনভলভস হুইচ প্র্যাকটিস? প্যাসিভ ইউথেনেশিয়া কি প্র্যাকটিসকে বোঝায়? Giving a lethal injection, performing surgery to end life, withdrawing life support and forced medical intervention. Passive euthanasia, নিষ্ক্রিয় কৃপাহত্যা। হ্যাঁ, লাইফ সাপোর্টকে উইথড্র করে নেওয়া, মানে যে মানুষটার
ব্রেন শুদ্ধ কোনো কাজ করছে না, পুরো শরীর কাজ করছে না, যাকে লাইফ সাপোর্ট সিস্টেমে 10 বছর 15 বছর ধরে রাখা হয়েছে, প্যাসিভ ইউথেনেশিয়ার মাধ্যমে তার মৃত্যু হওয়া মানে হচ্ছে তার লাইফ সাপোর্ট সিস্টেমটাকে ধীরে ধীরে উইথড্র করে নেওয়া। তাকে অন্য কোনো ইনজেকশন পুশ করা, তার সার্জারি করা বা তার মেডিকেল ইন্টারভেনশন এগুলো নয়, ধীরে ধীরে তার লাইফ সাপোর্ট সিস্টেমটাকে উইথড্র করে নেওয়া, এটাই প্যাসিভ ইউথেনেশিয়ার বৈশিষ্ট্য। প্যাসিভ ইউথেনেশিয়া ইনভলভস হুইচ প্র্যাকটিস উইথড্রয়িং লাইফ সাপোর্ট। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, 97 নাম্বারে স্ট্যান্ডার্ড আছে এই কোয়েশ্চেনের। নাও 98 নাম্বার, এখন অব্দি আমরা ইন্ডিয়ান ফিলোসফির প্রশ্ন পাইনি মনে হয়, মনে পড়ছে যতটা, মনে হয়তো এরপরে হয়তো থাকতে পারে। 98 নাম্বার অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন। তোমরা তো জানো, আমি তো ক্লাস করিয়েছি যে অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, কোর্সের স্টুডেন্টসরাও জানো, নর্মালও ক্লাস নিয়েছি। অ্যাসারশনে বলেছে যে বৈশেষিক ফিলোসফি ইজ কল্ড প্লুরালিস্টিক রিয়ালিজম। রিজনে বলেছে ডাইভার্সিটি ইজ দ্য সোল অফ দ্য ইউনিভার্স। বলো এবিসিডি 4টে অপশন, আগে দেখে নাও অ্যাসারশন কারেক্ট, রিজন কারেক্ট কিনা, তারপরে বাকি এবিসিডির মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা বলো। 98 নাম্বার, ভালো করে পড়ে আনসার করো, কোশ্চেন খুলে দিয়েছি তোমাদের সামনে। কি বলবে? আচ্ছা আগে বলো, বৈশেষিক ফিলোসফিকে কি প্লুরালিস্টিক রিয়ালিজম বলা হয়? বলা যায় তো ম্যাম। হ্যাঁ অবশ্যই, পরমাণুবাদের 100% কথা বলা বলছে। যায়, 100% বলা যায়, 100% বলা যায়। রিজন বলো, ডাইভার্সিটি ইজ দ্য সোল অফ দ্য ইউনিভার্স, ইজ ইট ট্রু অর ফলস? অবশ্যই। যখন বৈশেষিকরা সামান্য বিশেষ সমবায় এগুলো স্বীকার করছেন, তারা ডাইভার্সিটি স্বীকার করছেন এই ইউনিভার্সে। বিশেষ নামক পদার্থ স্বীকার করার জন্যই তারা বৈশেষিক। তার মানে প্রত্যেকটা বিশেষ পদার্থের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তোমার আমার মধ্যে পার্থক্য রয়েছে। ডাইভার্সিটি ইজ দ্য সোল অফ দ্য ইউনিভার্স, ইট ইজ অলসো ট্রু। এবং আমি কারেক্ট আনসারটা বলি, এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বৈশেষিক দর্শনে প্লুরালিস্টিক রিয়ালিজম স্বীকৃত, তার কারণ বৈশেষিকরা এই ইউনিভার্সের মধ্যে ডাইনামিক কনসেপ্ট তারা স্বীকার করেন, তারা মনে করেন ডাইভার্সিটি ইজ দ্য সোল অফ দ্য ইউনিভার্স। ঠিক আছে, তো এটা কিন্তু কারেক্ট আনসার, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বা ডাইভার্সিটি স্বীকার করেন বলেই বৈশেষিকরা, এটা এরকম ভাবেও তোমরা বলতে পারো, বৈশেষিকরা বিশেষ নামক পদার্থ স্বীকার করেন বলেই, বিশেষ নামক পদার্থ মানেই তো তার মধ্যে ডাইভার্সিটি থাকবে, বিশেষ নামক পদার্থ স্বীকার করেন বলেই বৈশেষিক দর্শন ইজ কল্ড প্লুরালিস্টিক রিয়ালিজম। ক্লিয়ার? 98 নাম্বারের এ ইজ দ্য কারেক্ট অপশন, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এই ধরনের প্রশ্ন কিন্তু আরো অনেক বেশি ইনক্লুডেড হবে এবার সেটের প্রশ্নের মধ্যে, এসএলএসটি প্রশ্নের মধ্যেও। তোমরা কিন্তু এসএলএসটি প্রশ্নের মধ্যে একটা চেঞ্জেসের জন্য তোমরা ওয়েট করো, তার মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যাডেড হবে। তার কারণ হচ্ছে তোমার ইয়েতে বলে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় আইনে বলা আছে এই ধরনের প্রশ্ন অ্যাডেড করার জন্য। ক্লাস 5-6 এর স্টুডেন্টসদেরও কিন্তু এই ধরনের প্রশ্ন, অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে, তার কারণ এর মাধ্যমেই একমাত্র বোঝা যায় যে কোনো বিষয় সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। তুমি মুখস্থ বিদ্যা চালিয়ে দিয়ে এইসব প্রশ্নের উত্তর করতে পারবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এখনকার যেটা সিস্টেম, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে বারবার বলা হচ্ছে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি আমি দেখতে চাইছি, তোমার মুখস্থ বিদ্যা। আমাকে কেউ গতকাল একটা মেসেজ করেছিল, ম্যাম আপনার কাছে আমি মক টেস্টের জন্য ভর্তি হতে চাই। আমি বললাম আমি মক টেস্ট করাই না, আমি পড়াই, আমি মক টেস্ট করাই না। মক টেস্ট করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, কনসেপ্ট ক্লিয়ার করে তুমি করতে পারবে। এখন এর উদ্দেশ্যটাই হচ্ছে, প্রশ্নপত্রের উদ্দেশ্যই হচ্ছে তোমার কনসেপ্ট কত ক্লিয়ার আছে সেটা দেখা। 98 এর ইজ দ্য কারেক্ট অপশন। 99 আবারও অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন, সাংখ্য দর্শন থেকে। অ্যাসারশনে বলছে সাংখ্য থিওরি অফ কজেশন ইজ কল্ড সৎকার্যবাদ। রিজনে বলছে দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জেস ফ্রম প্রকৃতি। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তুমি কি বলবে এটার, বলো। অপশন তো এই 4টেই হবে ধরো। হ্যাঁ, এবার এটা দেখে বলো। আচ্ছা বলো, সাংখ্য থিওরি অফ কজেশন ইজ কল্ড সৎকার্যবাদ। হ্যাঁ আমরা Yes, জানি yes, yes. সাংখ্যদের কার্যকারণ থিওরিকে সৎকার্যবাদ বলা হয়, ইট ইজ ট্রু, এটা কারেক্ট। দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জেস ফ্রম প্রকৃতি, দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জেস ফ্রম প্রকৃতি। প্রকৃতি থেকেই তো মহৎ বুদ্ধি, এটা ঠিক মহৎ ম্যাম, বুদ্ধি। এটা ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লানেশনটা হচ্ছে কিনা সেটাই। দুটোই ঠিক। হ্যাঁ, দুটোই ঠিক। এইবার তুমি মনে করো যে দুটোই যদি ঠিক হয়, দুটোই ঠিক, একদম ঠিক, দুটোই ঠিক। এক্সটার্নাল ওয়ার্ল্ড তো ইমার্জি হচ্ছে প্রকৃতি থেকে, প্রকৃতি থেকেই তো মহৎ বুদ্ধি অহংকার পর ইমার্জ হচ্ছে, এটাও ঠিক। এইবার তুমি আমাকে বলো এটা কারেক্ট এক্সপ্লেনেশন কি না।
ম্যাম এটি কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে হচ্ছে কেমন? কারণের মধ্যেই কার্যটি সুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু এটি সৎকার্য বা রিজিনে তো সেটা বলছে না, রিজিনে তো রিজনে তো কারণ থেকেই কার্যের আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, এটা তো এখানে বলছে না, এখানে তো এটা বলছে দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জেস ফ্রম প্রকৃতি, প্রকৃতি থেকে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জ হয়, ঠিক আছে, আসে, এটা তো ঠিক কথা। কিন্তু এটাই কি সাংখ্য কার্যকারণবাদের সঙ্গে এটার প্রকৃত রিজন যায়? তুমি কি এইভাবে ধরতে পারবে যে সাংখ্যরা সৎকার্যবাদ স্বীকার করেন, তার কারণ হচ্ছে সাংখ্যদের মতে প্রকৃতি থেকেই হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জ করছে, তার জন্য সাংখ্য কার্যকারণবাদ স্বীকৃত? এটাই কি এর রিজন হওয়া উচিত? তোমার কি মনে হয়? তুমি যদি পুরো বিষয়টাকে এভাবে দেখো যে সাংখ্যরা সৎকার্যবাদের থিওরি স্বীকার করছেন কারণ তারা এটা মনে করেন যে প্রকৃতি থেকেই এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জ করছে, এটা কি ঠিক কারেক্ট এক্সপ্লানেশনের? তোমার কি মনে হচ্ছে আমার কথা শোনার পর? দুটোই কারেক্ট, কিন্তু এক্সপ্লেনেশনটা কারেক্ট না। এটা এটা আমারও একটুখানি ডাউট হচ্ছে যে এক্সপ্লানেশনটাকে কারেক্ট বলবো, এক্সপ্লানেশনটা কারেক্ট না আমি ধরতে পারছি না, ধরো ম্যাম, বলো। প্রকৃতির বিবর্তনের ক্ষেত্রে যে উদ্ভব অভিভবের যে বিষয়টা থাকে, যে তিনটি গুণের যে তারতম্যের ফলে যে এই জগতের উৎপত্তি হচ্ছে, আবার সেই তিনটি গুণের ইকুইলিব্রিয়াম স্টেটের কারণে কিন্তু সে একই জায়গায় যাচ্ছে কিন্তু আবার। তো সেই ক্ষেত্রে জগতের উৎপত্তির ক্ষেত্রে জগৎ তো প্রকৃতির মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, তারপরে তো ব্যক্ত হয়েছে। তাহলে সেই সুপ্ত অবস্থায় থাকার যে প্রক্রিয়া এবং ব্যক্ত ব্যক্ত এবং অব্যক্তের যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে তো সৎ কার্যবাদ সাপোর্ট করছে এই স্টেটমেন্টটা, রিজনটা। হতেও এর পারে, মতো ভাবা যেতে পারে। ভাবা যেতে পারে, মানে প্রকৃতি থেকে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জ করছে, সৎকার্যবাদ অনুযায়ী কারণ থেকেই কার্য ইমার্জ করে। হ্যাঁ, প্রকৃতি প্রকৃতি কারণ জগৎ কার্য যদি হয়, এক্সটার্নাল ওয়ার্ল্ড যদি কার্য হয়, হ্যাঁ সেটা প্রকৃতি থেকেই আসে, আর সৎকার্যবাদ অনুযায়ীও দ্য থিওরি অফ কজেশন ইজ কল্ড ম্যাম, সৎকার্যবাদ। আর একটা বিষয়, হ্যাঁ, যখন এই ধরনের কোশ্চেন গুলো দেয়, একটু হ্যাঁ, ফেইন হতে পারে, কিন্তু ফেইন হলে কিন্তু সবসময় সাপোর্টই করে। আর একদম এক্সট্রিম যদি অপোজিট কথা বলে, তখন বোঝা যায় যে না, এই দুটো সাপোর্ট করছে না। এটা কিন্তু ফেইনলি সাপোর্ট করছে কথাটা। সাপোর্ট করছে কথাটা, কথাটা কিন্তু সাপোর্ট করছে, সাপোর্ট করছে না। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ভাবে বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটার কারেক্ট অপশন, ঠিকই বলছো যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। সাংখ্য কার্যকারণবাদ সেখানে বলছে যে প্রকৃতি থেকেই জগৎ ইমার্জ করছে বা এক্সটার্নাল ওয়ার্ল্ড ইমার্জ করছে। আই থিঙ্ক এটার উত্তর এই হবে যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। আমার এটা মনে হচ্ছে, মেবি আই এম রং। বোথ এ অ্যান্ড আর ট্রু আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ থেকে আমার মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে আর ইজ আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, এটাই মনে হচ্ছে। 99 এই হচ্ছে কারেক্ট আনসার। আজকে তো থাক, ঠিক আছে, কালকে থেকে আমরা 100 থেকে আলোচনা শুরু করব। হ্যাঁ, 100 থেকে 150 নাম্বারের একটা। কালকে তোমরা সকলে থাকবে ইন্ডিয়ান ফিলোসফির উপরে প্রশ্ন। তার কারণ হচ্ছে এখন অব্দি ইন্ডিয়ান ফিলোসফি আমরা পাইনি, এখনো প্রায় 50টা প্রশ্ন আমাদের আছে, যেখানে বিভিন্ন ভালো ভালো প্রশ্ন কিন্তু আমাদের আগামীকালের ক্লাসে থাকবে। তোমরা যদি চাও একটুখানি, এখন ফাঁকা আছি বিশেষ করে রবিবার অবধি, তারপরে আমি আর ফাঁকা থাকবো না কিন্তু। দাঁড়াও, হ্যাঁ, রবিবার অবধি ফাঁকা আছি। তো যদি তোমরা চাও তাহলে কালকে সকালবেলা 11টা থেকে ক্লাসটা করতে পারো, তাহলে আমি করিয়ে দিতে পারি তোমাদের ক্লাসটা। আজকে বলো যে আজকে এই যে প্রশ্নপত্রটা তোমরা দেখলে, পুরো একদম একদম স্টুডেন্টসরা একদম পুরোপুরি ভাবে সবাই ছিলে ক্লাসে, তোমাদের আজকের এই প্রশ্নপত্রটা তোমাদের কেমন মনে হলো? কোন স্ট্যান্ডার্ডের মনে হলো? কিন্তু হ্যাঁ, তনুজা? কালকে ক্লাস করতে পারবো না, আমাদের সকালে আচ্ছা, আজ সকালে ক্লাস করতে পারবে না, স্কুল আছে অনেকের, তাই তো? হ্যাঁ, সকালে স্কুল বুঝতে পারছি, হচ্ছে। সকালে স্কুল আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য রাতেই নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন লাগলো? আমার কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ডটা খুব ভালো মনে হলো আজকের এই মানে প্রশ্নপত্রের, ঠিক আছে। আর প্রত্যেকের ক্ষেত্রে এই প্রশ্নপত্রটা কাজে লাগবে কালকে, যেহেতু তোমরা যেহেতু সকলেই থাকতে পারবে যেহেতু ক্লাসে, আমি কালকে রাত্রিবেলা 8টা থেকেই ক্লাসটা নেব, 9:30 অবধি ক্লাসটা নেব। তোমরা সকলে থেকো। আবারও তোমরা সকলকে বলবো যে খুব ভালো করে প্রিপারেশন নাও, থিওরিগুলো আগে ভালো করে পড়ো, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যেভাবে বলছি সেভাবে ভালো করে করো। এসএলএসটি পার্টিকুলারলি স্টুডেন্টসদের বলছি, ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন এথিক্স অ্যান্ড
এবং প্র্যাকটিক্যাল এথিক্স এর মধ্যে এই অ্যালডো লিওপোল্ড বা আর্নে নাইসের যে থিওরি ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছি, একটু যদি তোমরা দেখো না, আমি এইটুকু আমার মনে হলো যে যে টপিক আমি পড়িয়েছি, আমি খুব দায়িত্ব নিয়ে আমি তোমাদের এটা বলছি, সেই টপিক থেকে বাইরে থেকে কোনো প্রশ্ন হতে পারে না, হতে পারে না যে টপিক আমি পড়িয়েছি ভালো করে। স্ট্যান্ডার্ড প্রশ্ন, একদম রিম্পি ঠিক বলেছো, স্ট্যান্ডার্ড প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার থাকলে আনসার করা যাবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ওইসব এমসিকিউ টেমটিকিউ টেস্টকে ভুলে যাও, উড়িয়ে দাও, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করো আগে থরলি কোনো একটা বিষয়ের, দেখবে সব উত্তর তুমি নিজে করতে পারবে। WBCSC ডেমনস্ট্রেশনের ক্লাসটা রবিবার দিন রাত্রিবেলা নেব, ঠিক আছে? আমি বলে দেবো রবিবার দিন রাত্রিবেলা সেই ক্লাসটা নেবো, বা রবিবার বেলাও আমি তোমাদের নিতে পারি, রবিবার দিন অবধি আমি একটু ফ্রি আছি, শনি রবিবার আমি রবিবার দিন নেবো এই ক্লাসটা, ঠিক আছে? আর এই ক্লাসটা নিয়ে কমপ্লিট করে দিই। সুতরাং তোমরা সকলে ভালো করে প্রিপারেশন নাও, সবকিছুর জন্য একত্রিতভাবে আগামী 6 মাসের জন্য প্রিপারেশন নাও। কেউ WBCSC প্রিপারেশন নিচ্ছ নেট সেটের সঙ্গে সঙ্গে বা অন্য কোনো এক্সামের সঙ্গে সঙ্গে, কেউ SLST 3 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তার সাথে PSCরও প্রিপারেশন, ঠিক আছে? আশা করি আগামী 6 মাস তোমাদের সকলের জন্য ভালো হবে। আমারও দিক থেকে যতটা সম্ভব হেল্প করার আমি অবশ্যই ভাবে সকলকে হেল্প করব। ক্লাসটা এইটুকুই থাক। তোমরা অবশ্যই যারা আমি আবারও বলছি, তোমাদের সকলকে আমি এটা বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংকের একটা ছোট্ট কোর্স আছে, ক্লাসগুলো ভীষণ হেল্পফুল আছে, তোমরা যদি চাও অবশ্যই জয়েন করো, ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? তো আগামীকালের ক্লাসে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে, যেখানে আগামী 50টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। রাতেই সেই ক্লাস হবে, যেখানে বেসিক্যালি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে ফোকাস করেই সেই প্রশ্নগুলো কিন্তু